সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। আমি যাব না যাব না যাব না। ওই উকিল কাকুর সাথে আমি কোথাও যাব না। ওই লোকটা দুষ্টু বাচ্চা, সব সময় আমায় বকে। আমি বলে দেবো বাবা, আর তোকে কেউ বকবে না। এখন যা বাবা, শীঘ্রই তাড়াতাড়ি চল বাবা। আমি যাব না, আমি বলেছি তো, আমি বলেছি আমি বাবা ছাড়া আর কারোর সাথে আমি যাব না। আমি আমার বাবার সাথে যাব, আমার বাবার সাথে যাব। কেন রে খোকা? বলে বাবা কি তোকে সব সময় সব জায়গায় সঙ্গে করে নিয়ে যেতে পারে? তাছাড়া তুই সুস্থ হচ্ছিস, এখন তো তোকে একা একা সব জায়গাতেই যেতে হবে। না 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 না, আমি সুস্থ হব না, আমি সুস্থ হব না, সুস্থ হব না। একই কথা, তুই সুস্থ না হলে আমাদেরকে দেখবে বাবা। তুই সম্পূর্ণ সুস্থ হয়ে তোর বাবা বিজনেসের দায়িত্ব নিজের হাতে তুলে নিবি বাবা। হ্যাঁ রে খোকা, আর সেই আশাতেই তো আমরা তোর মুখের দিকে তাকিয়ে বসে আছি রে খোকা। তোর যখন 7 বছর বয়স তখন পর্যন্ত তুই সুস্থ স্বাভাবিক ছিলিস, কিন্তু হঠাৎ করে তোর যে কি একটা অজানা জ্বর হলো, আর তাতে তুই প্রাণে বাঁচলেও সম্পূর্ণ হাবা গোবা অসুস্থ হয়ে গেলি। থাক না গো, ওসব কথা থাক। ছেলেটা যে প্রাণে বেঁচেছে এটাই যথেষ্ট। শোনো মা, তুমি দেখবি ও একদিন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। আমি সুস্থ হব না, খোকা আমি সুস্থ হব না। অমন কথা বলতে নেই বাবা, অমন কথা বলতে নেই। আমি সুস্থ হলে, আমি সুস্থ হলে তোমরা কেউ আর আমায় ভালোবাসবে না। খোকা, আমার মা আর আমাকে নিজের হাতে খাইয়ে দেবে না। আমি সুস্থ হলে আমার মা আর আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবে না। তাই তো চিরকাল আমি অসুস্থ হয়েই থাকবো, আর অসুস্থ হয়েই আমি কি করবি? তোমাদের পুজো করে বলবো, কি বলবি না খোকা? তোমরা আমার সকল দেবতা, তোমরা আমার ভগবান, তোমরা আমার ভগবান, তোমরা আমার সকল দেবতা, তোমরা আমার ভগবান, তোমরা আমার ভগবান। তোমাদের জন্য আমার জীবন, তোমাদের জন্য আমার জীবন, পূজা করে যাব সারা জীবন। তোমরা আমার সকল দেবতা, তোমরা আমার ভগবান, তোমরা আমার ভগবান। তোমার পাপে পাপ, পুণ্যে পুণ্য, তোমাদের জন্য জীবন ধন্য। তোমার পাপে পাপ, পুণ্যে
জেনেছি তোমার মর্ম, তোমরাই আমার সকল দেবতা, তোমরাই আমার ভগবান, তোমরাই আমার ভগবান, তোমরাই আমার ভগবান। ওই গো খোকা বাবু, আরে তাড়াতাড়ি এসো, ড্রাইভার যে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। যা বাবা, ডাক্তার কাকু ডাকছি, শীঘ্রই তাড়াতাড়ি যাও বাবা, ডাক্তারের কাছে যাও বাবা। যা খোকা যা, তোর উকিল কাকুর সঙ্গে ডাক্তারের কাছে যা। না 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 না, আমি বলেছি তো, আমি বলেছি আমি ওই উকিল কাকুর সাথে কোথাও যাবো না, আমি আমার বাবার সাথে যাব, আমি আমার বাবার সাথে। না খোকা না, অমন কথা বলতে নেই বাবা, অমন কথা বলতে নেই। তোকে যে খুব শিগগির সুস্থ হয়ে উঠতে হবে। হ্যাঁ, আমি আমি সুস্থ হয়ে উঠবো? হ্যাঁ রে খোকা, আর তুই সুস্থ হয়ে উঠলে আমরা তোর বিয়ে দিয়ে একটা সুন্দর টুকটুকে বউ আনবো। বউ আনবে? তোর জন্য আমরা একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো, বউ আনবে? আমরা একটা লাল টুকটুকে রাজকন্যা নিয়ে আসবো, রাজকন্যা। আমার জন্য রাজকন্যা নিয়ে আসবে, রাজকন্যা? কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। বাবা গো বাবা, আমি ডাক্তারের কাছে যাব। উকিল কাকু তুমি দাঁড়াও, আমি আসছি। আমাকে শিগগির সুস্থ হতে হবে। আমার বাবা মা বলেছে আমি সুস্থ হলে আমার জন্য একটা রাজকন্যা নিয়ে আসবে, রাজকন্যা। উকিল কাকু তুমি দাঁড়াও। তাই যা রে খোকা, তাই যা। তোকে নিয়ে যে আমাদের অনেক আশা রে বাবা, তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন, আর সেই স্বপ্নগুলোকে তোকেই পূরণ করতেই হবে। অন্যের স্বপ্ন করে নিয়ে কখনো নিজের স্বপ্ন পূরণ করা যায় না কাকা। কি সুদর্শন? আমি সুদর্শন, সুদর্শন চাকি। আমি পাঁক মাখি না, কিন্তু পাঁকে থাকি। তুই জেল থেকে ছাড়া পেয়েছে? অনেক কাঠ খড় পুড়িয়ে তবেই আমি জামিন পেয়েছি, আর জামিন পাওয়া মাত্র ছুটে এসেছি আমার সমস্ত হিসেব পাই টু পাই মিলিয়ে নিতে। সম্পত্তির ধর্মদাস বাবু, আপনি খোকাকে নিয়ে ডাক্তারের কাছে যাননি? লেখা পা হেপা সামলা। আরে আগে তো নিজেদের কথা ভাবুন। মানে বলছিলাম, এই বুড়ো বয়সে যক্ষের মতো এত সম্পত্তি আগলে রেখে কি লাভ? উকিল বাবু, তাছাড়া আপনাদের একমাত্র সন্তান তো হাবা গোবা বোকা ফোকা। তাই বলছি, এত সম্পত্তি নয় ছয় না করে আপনাদের একমাত্র উত্তরযোগ্য সূত্রী এই ভাইপোর নামে লিখে দিই। ধর্মদাস? না 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 না, ধর্মদাস নয়, ধর্মদাস নয়, আমি উকিল ধর্মদাস। আমি অধর্মের দাস হয়ে ধর্মকে দিই বাঁ। বেঈমান, তুমি আমাদের কোম্পানি উকিল হয়ে তুমি কি না ক্রিমিনালের সাথে হাত মিলিয়েছো? শুধু হাত মেলাইনি বৌদিমণি, কোলাকুলিও করেছি। আর মিথ্যে করে আপনাদের এগেনস্টে একটা উইলও তৈরি করেছি। কি সেই উইল? তোমার অসুস্থ ছেলেটার অবর্তমানে যাতে তোমার সমস্ত বিষয় সম্পত্তি অন্যের হাতে বেহাত না হয়ে যায়, এই তোমার সমস্ত বিষয় সম্পত্তি তুমি আমার নামে দানপত্র করে দিয়েছো। না না না, ওরে বেঈমান, তুই অনেক পাপ করেছিস, আর মহাপাপ করিস না রে। আমাকে সর্বশান্ত করে আমার অসুস্থ ছেলেটাকে আর পথে বসাস না। ছেলের জন্য তোমাকে ভাবতে হবে না কাকা, কারণ যে ছেলেকে তুমি ওই গাড়িতে করে পাঠিয়েছো না, সেই গাড়িতে আমি অনেক আগে থেকে একটা টাইম বোম ফিট করে রেখেছি। এতক্ষণে হতে সেই টাইম বোমটা বাস্ট হয়ে এসব কি বলছে? আবার খোকার যদি কিছু হয়ে যায়? না সরমানা, খোকার কিচ্ছু হবে না। আমি খোকাকে বাঁচাবো, যেমন করে হোক আমি খোকাকে বাঁচাবো। খোকা, আমি আসছি। ওরা কি বলছে? এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। ওগো, যে সম্পত্তির জন্য আমার খোকার যদি কিছু হয়ে যায়, তাহলে সম্পত্তি রেখে কি হবে? দিয়ে দাও, দিয়ে দাও এই সম্পত্তি। কি বলছো? একদম ঠিক কথা বলেছেন। এই নিন, এই উইলটাকে একটা সই করে দিন তো। না, কখনো না, কখনো না। আমার শরীরের রক্ত জল করে এই সম্পত্তি করেছি, তাই ওর মতো একটা কুলাঙ্গারের হাতে তুলে দিয়ে এই সম্পত্তি আমি নয় ছয় করতে পারবো না। শালা হারামি কাকা,
তুই আমার বাবাকে মদ আর জুয়ায় আসক্ত করিয়ে সমস্ত বিষয় সম্পত্তি হাতিয়ে নিয়েছিস। সুদর্শন। আর আর আমি সেই সম্পত্তির ভাগ চাইতে এলে তুই আমার পেছনে পুলিশ লাগিয়ে তুই আমাকে জেলে পাঠিয়েছিলি। আজ আমি তোর কাছ থেকে সমস্ত কিছু করে নেবো। বল সই করবি কিনা বল। বল সই করবি কিনা বল। সই করবি কিনা বল। এই কর বলছি, এই কর, এই কর। এই কর। Yes! আমি সুদর্শন চাকি, আমি পাক মাখি না, কিন্তু পাকে থাকি। আরে জানোয়ার না, তুই জানিস না কি ভুল তুই করেছিস। আমার খোকাকে তুই বাঁচান। ওরে আমার খোকার যদি কিছু হয়ে যায় তাহলে আমি যে পাগল হয়ে যাব। ছি 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 ছি, এ তুমি কি অলক্ষণ কথা বলছো কাকা? হ্যাঁ? না না, আমি তো তোমার একমাত্র ভাইপো নাকি? হ্যাঁ? না না, হতে পারে আমি অমানুষ, বজ্জাত। তবু তো আমি তোমার ছেলের মতো। সুদর্শন, তুমি তোমার ছেলের জন্য কষ্ট পাবে, আমি কি কষ্ট পাবো না? খুব কষ্ট পাবো, খুব কষ্ট পাবো কাকা, খুব কষ্ট পাবো। হ্যাঁ, তাই জন্য তুমি তোমার ছেলে আর তোমার বিষয় সম্পত্তির জন্য যাতে কষ্ট না পাও তার ব্যবস্থা আমি। সরমা, সরমা, ওগো, কি হলো? তুমি আমার ছেলেকে বাঁচাও। সরমা, আমার ছেলেকে বাঁচাও, সরমা, বাঁচাও। সরমা, সরমা, কথা বলছো না কেন? সরমা, কথা বলছো না কেন? কথা বলো সরমা, তুমি কথা বলো। সরি কাকা, আমি কিন্তু কাকিমাকে মারতে চাইনি, কিন্তু ওনার মৃত্যু যে ভগবান আমার হাতে লিখে রেখেছে সেটা আমি কি করে ভাববো বলো? না না, ওদের তোমাকে চিন্তা করতে হবে না। কাকিমা তো মায়ের মতো, আমি কথা দিচ্ছি কাকিমার মুখাগ্নি আমি করবো। হ্যাঁ, শয়তান, আজ আমি তোকে নিজের হাতে লেখাপা হেপা সামলা, এই মালটাকে আপনি খুন করে ফেললেন? ভুল নয়, তাহলে ভুল নয়। কাল থেকে সবাই জানবে মোটর কার অ্যাক্সিডেন্টে আমার একমাত্র কাকার একমাত্র ছেলের মৃত্যু হওয়ায় আমার পূজনীয় কাকা নিরুদ্দেশ হয়ে গেছে। বাবা বাবা, দারুণ আইডিয়া তো। তারপর সমস্ত বিষয় সম্পত্তির মালিক হব আমি। না, না রে জানোয়ার না, এই সম্পত্তির একটা কানা করিয়ে তুই পাবি না। আমি জানতাম এইরকম একটা কিছু অঘটন ঘটলেও ঘটতে পারে। তাই আমি অনেক আগে থেকে আমার সম্পত্তির এগেনস্টে একটা বিশেষ উইল করে আমার এক বিশ্বস্ত কর্মচারীর কাছে জমা রেখে দিয়েছি। শেষ উইল? আর সেই উইল হলো যে আমার খোকাকে বিয়ে করবে সেই হবে এই সম্পত্তির মালকিন। আর যদি আমার খোকার অপঘাত কোনো মৃত্যু ঘটে তাহলে এই সব সম্পত্তি মিশনের নামে চলে যাবে। যা শালা, আমি শালা এমন হারামি, শালা নিজের বাঁশ নিজের পিছনে নিয়ে বসলাম। শালা শালা এই শালা পেটুয়া উকিল, ও পেটুয়া উকিল হয়ে তুমি এত বড় খবরটা তুমি জানতে পারো নি? শালা এত সব খুন খারাপ এমন সব জলে গেল। লেখাপা হেপা সামলা। আরে হ্যাঁ, পরে সামলাবে। এখন চলুন, যেমন করে হোক ওই হাবা গোবা ছেলেটাকে আমাদের যেমন করে হোক বাঁচাতেই হবে। মনে রাখবেন, ও শুধু আমার সোনার ডিম পাড়া হাঁস নয়, ও হচ্ছে আমার জীবনের আলাদিনের আশ্চর্য প্রদীপ। সেই আশ্চর্য প্রদীপটা আমাকে হাতের মধ্যে পেতেই হবে। চলুন আর শুনুন, এই দুটো লাশকে কোন আস্তাকুলের মধ্যে পুঁতে ফেলে দিন। চলুন। দিন চলে যায়, কয়েক মাস পরের ঘটনা। मैं तेरी तो
রাখি গোটা বাঞ্চা कैसा मिठू मिठू बोले हाँ मेरा गोटा बांचा कैसा मिठू मिठू बोले हाँ তোকে না কতবার বলেছি এই ভর সন্ধ্যেবেলায় এইসব আজে বাজে নাচ গান করবি না। কেন শুনি? আজ হলো লক্ষ্মীবার। আজকে দিনে মেয়েরা নির্জলা উপোস থেকে মা লক্ষ্মীর পুজো করে, সারা বাড়িতে আলপনা এঁকে সন্ধ্যেবেলায় লক্ষ্মীর পাঁচালি পড়ে মা লক্ষ্মীকে আহ্বান জানায়। আয়নারে বোন, আমরা দুজনে মিলে মা লক্ষ্মীর পুজো করি। থামো তো, তোমাদের এই সেকেলে কালচার আমি মানতে পারবো না। তাছাড়া আমি তো আর তোমার মতো গাঁয়ে অল্প শিক্ষিত নই যে ওসব কুসংস্কারে আচ্ছন্ন হয়ে সারাদিন শুধু তুলসী তোলা আর ঠাকুর ঘর করে বেড়াবো। গাঁয়ে অশিক্ষিতরা ঠাকুর দেবতার পুজো করে, আর শিক্ষিত হলেই নাস্তিক হতে হয়। এটা তোমার মনের ভুল ধারণা উর্মি। এটা হলো বাঙালির সনাতনী রীতি আর আদর্শ। নীতি আর আদর্শ? গায়ের মেয়ে বউরা সংসারের মঙ্গল কামনায় এইসব আচার রীতি নীতি মেনে চলে বলেই তো গায়ের মাটিতে এখনো শান্তির স্বর্গ বিরাজ করছে। আর তোদের মতো শিক্ষিত আধুনিক রীতিনীতিতে বিশ্বাসী মানুষগুলোর দিকে তাকিয়ে দেয়। ওরা কোনো রীতি আদর্শ মানে না বলেই ওদের জীবনে যত অশান্তি, শান্তি সংসারে ওরা স্বামী স্ত্রীর সম্পর্কটা ওকে বেশি দিন ধরে রাখতে পারে না। বৌদি, তোমার ওই কথায় কথায় জ্ঞান দেওয়াটা না আমার বড্ড অসহ্য লাগে। বারবার কেন বলো তো তুমি পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসো? তুমি কি চাও আমি জয়ন্তকে নিয়ে বাড়ি থেকে আলাদা হয়ে যাই? কেন বৌমা, কি এমন হলো যে তুমি এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চাইছো? কি হয়নি সেটা বলতে পারবেন? দিদি দিদি আমায় উঠতে বসতে খোঁটা দেয়, শাড়ি পরি না বলে আজে বাজে কথা শোনায়, স্বাস্থ্য একটু ভালোবাসি বলে কত রকম বলে টোন কাটে। প্লিজ প্লিজ প্লিজ, এই মানুষটা নামে অমল মিথ্যে অপবাদ তুমি দিও না। আমার মা মারা যাওয়ার পর এই মানুষটাই সবচেয়ে বেশি আমাকে স্নেহ ও মমতা দিয়েছে। তাই আমার এই বৌদিকে আমি ওর মায়ের আসনে বসেছি। তোমার বৌদি তোমার কাছে মাতৃসমা হতে পারে, কিন্তু আমার কাছে একটা কুচুটে হিংসুটে মহিলা। জানেন জানেন দাদা, আপনারা বাড়িতে না থাকলে দিদি আমার উপর মেন্টাল টর্চার করে। আজকাল ভালো করে খেতেও দেয় না। এ আমি কি শুনছি মধুরা, তুমি ওকে ঠিক মতো খেতে দিচ্ছ না? ছি 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 ছি। দাদা, প্রতিবেশীরা এইসব কথা জানতে পারলে সবাই ভাববে আমরা বাড়ির বউয়ের উপর নির্যাতন করছি। ও সব মিথ্যে কথা বলছে। এই বাড়িতে লক্ষ্মী বাড়ি সবাই নিরামিষ খায়, কিন্তু এই মেয়েটা লক্ষ্মী বাড়িও মাছ মাংস খাবার জেদ করে। আর আমি সেটা মেনে নিতে পারিনি বলেই ও আমার নামে মিথ্যে করে বলছে আমি নাকি ওকে খেতে দিই না। আমি নাকি ওকে কি করবো দাদা? আমি যে মাছ মাংস ছাড়া ভাতই খেতে পারি না। তা বললে কি হয় বৌমা? সংসার ধর্মটা বড় কঠিন ধর্ম। দাদা, এখানে সুখ দুঃখ সমানভাবে বিরাজ করে। ন্যায় নিষ্ঠা সততা আর বিশ্বাসের বিনিময়ে যতটুকু সুখ আহরণ করতে পারবে জীবনে ঠিক ততটাই সুখী হতে পারবে। কিন্তু নিয়মের বেড়ে জাল ডিঙিয়ে যদি স্বার্থপর হতে চাও তাহলে কিন্তু দুঃখের শেষ থাকবে না বৌমা। না না দাদা, না, উর্মি কোনো স্বার্থপর হবে না। ও এ বাড়িতে নতুন তো, তোমরা একটু সময় দাও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে রে ভাই? আমি যেই সংসারে একটা দেখতে পাচ্ছি দাদা, একটা অশনি সংকেত শুরু হয়েছে। ওটা তোমার মনের ভ্রম দাদা, তুমি কিচ্ছু ভেবো না। ওই পরের মেয়েটা আমাকে তোমার কাছ থেকে দূরে সরানোর হাজার চেষ্টা করলেও আমি প্রমাণ করে দেবো দাদা। জল কাটলে যেরকম দুভাগ হয় না, তুমি আমাদের দু ভাইয়ের সম্পর্ক কোনোদিন আলাদা হবে না দাদা, কোনোদিন না, কোনোদিন না। সেই আশাতেই তো এখনো বুক বেঁধে যাচ্ছি রে ভাই। আমার বিশ্বাস বৌমা একদিন নিজেই এই সংসারের রীতি নীতি সব কিছু শিখে নিয়ে এবারই আদর্শ গৃহবধূ হওয়ার চেষ্টা করবে। ইম্পসিবল! আমি ওসব লক্ষ্মী বার্তার মানতে পারবো না। আমার যখন যা ইচ্ছে হবে তাই করবো, তাই খাবো। আর এ ব্যাপারে আমার উপরে বেশি কেউ জোর খাটাতে চাইলে আমি সত্যি সত্যি জয়ন্তকে নিয়ে বাড়ি থেকে আলাদা হয়ে যাব। বাহ 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 বাহ, তুই চমৎকার বলেছিস রে বোন, তুই চমৎকার বলেছিস। তুই একেবারে এ যুগের আধুনিকা মনস্ক মেয়েদের মতোই কথাগুলো বলে দিয়েছিস। দাদা তুমি এসেছো, এই দেখো না দাদা,
সংসারটাই করতে দিচ্ছে না। মন দিয়ে সংসার। তাই এভাবে সংসারে ঘুরে বেড়ালে সংসারের স্বাদটুকু তো তুই খুঁজে পাবি না রে বোন। আগে নিজের শ্বাসটা পাল্টা। তার মানে তুই যাত্রা নাটক দেখেছিস তো? হ্যাঁ। খোলা মঞ্চে যারা রাজা বা রানীর অভিনয় করে তারা কিন্তু রাজা বা রানীর মতোই পোশাক পরে মঞ্চে ওঠে। তারা যদি সাধারণ পোশাক পরে রাজা বা রানীর অভিনয় করত তাহলে কিন্তু সাধারণ দর্শক তাদের কিছুতেই রাজা বা রানী হিসেবে মেনে নিত না। দাদা, ঠিক তেমনি ভাবে এই সংসারে তুই এক গৃহবধূর ভূমিকায় অভিনয় করতে এসেছিস রে বোন। দাদা, তা তোর সাজ পোশাকটাই যদি এমন বারবধূর মতো হয় তাহলে এই সংসার তোকে বধূ হিসেবে মেনে নেবে। এই কথাটাই তোকে আমি বারবার বোঝাতে চাই, কিন্তু আমাকে সব সময় ভুল বোঝে। ওই দুর্বিনীত ব্যবহার একদম প্রশ্রয় দেবেন না দিদি। দরকার হলে ওকে বেশ করে শাসন করে দেবেন। হ্যাঁ, শাসন করে দেবেন। কি এরা আমায় শাসন করবে? করুক, করুক তো দেখি। আমি জয়ন্তকে নিয়ে যদি এ বাড়ি থেকে আলাদা হতে না পারি তো আমার নাম উর্মি নয়। এই উর্মি, বড় সাহস হয়ে গেছে তাই না? আলাদা হয়ে যাবি। আলাদা হয়ে খাবি কি? সেটা একবার ভেবে দেখেছিস? আমার আবার খাওয়ার কিসের চিন্তা? আমার স্বামী তো ইঞ্জিনিয়ারের চাকরি করে। না 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 না, তোর স্বামী কোনো ইঞ্জিনিয়ার নয়। তবে? সে আসলে প্লিজ প্লিজ ইন্দ্র, তুমি চুপ করো। এক অনিবার্য কারণে যেটা আমরা ওর কাছে গোপন রেখেছি সেই কথাটা ফাঁস করে দিই, তুমি আর ঠাকুরপোর বিপদটা বাড়িয়ে দিও না ভাই। তো আসল সত্যিটা তো জানা দরকার দাদা। শোন উর্মি, তোর স্বামী ইঞ্জিনিয়ার এই অহংকারে তুই ধরাকে সরাজ্ঞান করলেও আসল সত্যিটা কিন্তু মন দিয়ে শোন। কি? তোর স্বামী কোনো ইঞ্জিনিয়ার নয়, সে আসলে একটা প্রাইভেট কোম্পানিতে সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করে। বেঈমান কাপুরুল জয়ন্ত সরকার, এত বড় মিথ্যে বলে তুমি আমাকে ফাঁসিয়েছো। তোমাকে আমি ক্ষমা করবো না শয়তান, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তোমাদের এই সংসারে আমি আগুন লাগিয়ে দেব। আগুন! এ তুমি কি করলে ভাই? কেন তুমি ওকে ও কথা জানালেন? এবার যে অশান্তির আগুনে আমার ভাইটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমরা তো ঠাকুরপোর কোনো অভাব রাখিনি ভাই, ওরা স্বামী স্ত্রীতে যাতে সুখে থাকে আমরা তো সবসময় তারই চেষ্টা করে গেছি। এমনকি আমার সামান্য বেতনে কুলোচ্ছেড়ে দেখেন শিউলি একটা প্রাইভেট নার্সিংহোমে নার্সের চাকরি নিয়েছে, শুধুমাত্র জয়ন্তের অভাবটা বৌমা যেন কোনো দিন বুঝতে না পারে। আবার একটা মিথ্যে। মিথ্যে মানে? শিউলি কোনো নার্সিং হোমে তোমার চাকরি করে না। আমি নিজের চোখে দেখেছি শিউলি হোটেলে বার ড্যান্সারের কাজ নিয়েছে। তুমি কি বলছো ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি দিদি, আমি ঠিকই বলছি। তোমার কথা শুনে আমার সারা শরীরটা থরথর করে কাঁপছে। আমাদেরকে নার্সিং এর চাকরি করতে যাচ্ছে বলে ঠাকুরজি কিনা একটা হোটেল ড্যান্সার। ছি ছি ছি। ওগো ওগো, তুমি ছেলে রাখো, যত শীঘ্রই সম্ভব ঠাকুরজির বিয়েটা তুমি দিয়ে দাও। বিয়ে দিয়ে দাও। তোমার রায়বাঘিনী ননদিনী বুঝি দিনটা তোমার সঙ্গে ঝগড়া করে তোমার সুখ শান্তির ভাগ ছিনিয়ে নে, আর সেই জন্য বুঝি তাকে এই বাড়ি থেকে তাড়ানোর মতলব। বৌদি, আমাকে শীঘ্রই খেতে দাও তো, এখনই আমাকে নাইট ডিউটিতে যেতে হবে। তার ডিউটিটা কোথায়? নিশ্চয়ই হোটেল অপসরাতে। বৌদি, কি হলো? তো বৌদির কথার জবাবটা দে। কি যে বলো না দাদা, হোটেল অপসরাতে ডিউটি থাকবে কেন? আমি তো নার্সিংহোমেও চাকরি করি, সেখানে আর রাত্রে একটা এমার্জেন্সি ডিউটি আছে। তাই তো ডাক্তারবাবু বললেন। বলো বলো ঠাকুরজি, আমাদেরকে নার্সিং হোমে চাকরি করতে যাচ্ছিস বাহানায় তুমি কোথায় যাও, কি করো? কোথায় যাবা? আমি তো নার্সিং হোমে। ব্যাস শিউলি, ব্যাস। মিথ্যে বলে তুমি আর নিজেকে নিজের কাছে ছোট করো না শিউলি। তাছাড়া আমি নিজের চোখে তোমাকে হোটেলে নাচতে দেখেছি। ভুল দেখেছো, হয়তো আমারই মতো কাউকে দেখে তুমি ভুল করে শিউলি ভেবে নিয়েছো। না, ভুল আমি দেখিনি শিউলি, ভুল আমি দেখিনি। তবু যদি আমার নিজের চোখে দেখা সত্যিটাকে তুমি যদি ভুল বলে প্রমাণ করতে চাও তাহলে তুমি তোমার দাদার পা ছুঁয়ে বলো তুমি হোটেল ড্যান্সারের কাজ নাও নি। কি হলো? কথা বলছিস না কেন? বলো বলো ঠাকুরজি, তুমি তোমার দাদার পাছে বলো ইন্দ্র যা দেখেছে সব মিথ্যে। আমি পারবো না বৌদি, দাদার পাছ আমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারবো না।
তাই তো ইন্দ্রদার কথা মেনে নিয়ে বলছি, আমি হোটেল অপসরাতে এই কথাটার কখনো আমার সামনে উচ্চারণ করবি না। ছি ছি ছি, তুই এতটা নিচে নেমে যাবি আমি কখনো কল্পনা করতে পারিনি রে। টাকা রোজগার নয়, ওই নোংরামো করাটাই তোর আসল উদ্দেশ্য ছিল। সিদ্ধান্ত না। তুমি ওকে বলে দিও মধুরা, ওর মতো নোংরা মানসিকতার মেয়ে কখনোই আমার সংসারে জায়গা পাবে না। দাদাকে একটু বোঝাও না, এলানে প্রচুর টাকা, কয়েকটা বছর কাজ করলে না। বৌদি, তোমার দাদার সিদ্ধান্তই আমার সম্পূর্ণ মত আছে। বৌদি, তুমি কি বুঝতে পারছো না ঠাকুরজি, এবার তোমার বিয়ে দেওয়াটা আমাদের কাছে কতখানি কঠিন হয়ে উঠবে। তুমি হোটেল ডান্সার জানলে চাই না আমি কারোর দয়া, চাই না করুণা, অভাগিনী আমি কপাল পোড়া, আমি একজনা, আমি কপাল পোড়া, আমি একজনা। কলঙ্ক লাগে যদি আমার ছোঁয়ায়, তাই তো সবার থেকে দূরে দূরে নয়। কলঙ্ক লাগে যদি আমার ছোঁয়ায়, তাই তো সবার থেকে দূরে দূরে নয়। আমিও জানা পথে ধরে, আমিও জানা পথে ধরে চলে যাব বহুদূরে। অভাগিনী আমি কপাল পোড়া, আমি একজনা, একজনা, একজনা। ও বাবা মশাইরা, ও দাদু ঠাকুমা জেঠিমা কাকিমা বৌদি বোনেরা, সবাই শোনো। পাড়ায় পাড়ায় যেমন রেশন বাবুরা রেশন নিয়ে হাজির হয়ে যায়, তেমনি গরমা গরম খাবার নিয়ে বাড়ির দরজায় এসে পৌঁছে যায় এই সুন্দরী নারীর দুয়ারি খাবার। দুয়ারি খাবার বাবু, দুয়ারি খাবার, গরম গরম পাবেন বাবু, গরম গরম পাবেন বাবু, হরেক রকম খাবার। আমি সুন্দরী রানী, গরম খাবার পাবেন বাবু, হোম ডেলিভারি। আমি সুন্দরী রানী, গরম খাবার পাবেন বাবু, হোম ডেলিভারি। আসলা
নাই কয়া নাই ঘরের ভেতরে ঢুকে একেবারে জলসার আসর বসিয়ে দিয়েছো। বলি ওসব কি এগুলো এই সুন্দরী রানীর দুয়ারি খাবার। দুয়ারে খাবার, দুয়ারে রেশন আর দুয়ারে সরকার শুনেছি, কিন্তু এই দুয়ারে খাবার আমি বাবার জন্ম শুনিনি বাবা। তাই এটা নিশ্চয়ই সরকারি খাবার, মানে ফ্রি খাবার, তাই না? এই কোন শালা বলে এই সুন্দরী রানীর দুয়ারি খাবারটা ফ্রি খাবার? রোজ শালা ভোর 3টে থেকে উঠে কুটনো কেটে পাটনা বেটে নাকের জলে চোখের জলে হয়ে রান্না করে বেলা 10টা থেকে বাবুদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি ফ্রিতে খাবারের জন্য। ও, তার মানে তুমি খাবার ফেরিওয়ালি? ওই সমস্ত ফেরি করা খাবার কে কেনে শুনি? যে সমস্ত দাদু দিদা ঠাকুমারা রান্না করতে পারে না, এমনকি যে সমস্ত বৌদিমণিরা রাতে টিভি সিরিয়াল দেখার জন্য রান্না করার সময় পায় না, তাদেরকে রোজ দুবেলা খাবার পৌঁছে দিয়ে আসে এই সুন্দরী রানীর দুয়ারি খাবার। বাহ 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 বাহ, ভালো কারবার, ভালো কারবার। তা আমি যদি তোমাকে একটা মালদার কাস্টমার ঠিক করে দিই, তাহলে তুমি আমায় কি দেবে? কি দেবে মানে? শালা দালালি চাইছো? দালাল কোথাকার? না 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 না, আমি দালাল নয়, আমি উকিল ধর্মদাস। আমি অধর্মের দাস হয়ে ধর্মকে দিই বাঁশ, আর তোমাকেও আমি এমন বাঁশ দেবো না। কি বললে বাবু, কি বল? মানে তুমি আপনি দালাল? ওরে বাবা, শুনেছি পুলিশে ছুলে 18 ঘা, কিন্তু উকিলে ছুলে যে কত ঘা হবে তা গুনেও শেষ করা যাবে না। সকাল সকালে কার পাল্লায় পড়লাম রে বাবা। লেখ হেপা, হেপা সামলা। আমার পরিচয় পেয়ে মেয়েটা মনে হয় ঘাবড়ে গেছে, এবার বেশ করে একটু দাবড়ে দিই। উকিল বাবা, হ্যাঁ, দালালি দিতে না পারলেও খাবারের সাথে যে জিনিসটা রোজ ফিরিয়ে দিই সেটাই না হয় তোমায় দিয়ে দেবো। এ তা না হয়ে হলো, কিন্তু খাবারটা কি শুনি? স্নেহ, মায়া আর ভালোবাসা। ভালোবাসা? আর তুমি আমায় ভালোবাসা দেবে? লেখা পা, হেপা সামলা। লে পচায়ে মোড়া আবার কাঁদে কেন? ও উকিল বাবু, আরে কাঁদছো কেন? হ্যাঁ, না মানে জীবনে তো কারোর কাছ থেকে কোনোদিন ভালোবাসা পাইনি, তাই তোমার কাছ থেকে ভালোবাসা পাবো শুনে মনটা আমার হু 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 করছে। তেমন ভালোবাসা নয় রে মাগনা। কিছু বললে? না 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 না, আমি আপনাকে কিচ্ছু বলিনি। শালা বুড়ো ঢেড়স একটা ইচ্ছে করছে কেটে কুচি কুচি করে আমশির সাথে টক বানিয়ে একেবারে সুন্দরী দুয়ারে খাবারে পার্সেল করে দিই, কিন্তু এখানে ঢুকতে গেলে তো আগে এই শালাটাকেই হাতে আনতে হবে, তাই না? বাবু গো, হ্যাঁ হ্যাঁ, মরার যেমন কোনো বয়স হয় না, তেমনি ভালোবাসারও কোনো বয়স হয় না। সবুরের মেওয়া ফলে আমি বোধহয় তোমার সেই মেওয়া ফল। একদম খাঁটি কথা বলেছো। শোনো, এই বাড়িতে তোমাকে একটা পাকাপাকি বন্দোবস্ত করে দেবো। পাকাপাকি মানে? মানে ওই পার্মানেন্ট কাস্টমার আর কি, মানে খেতেই চায় না, সবসময় পাগলামি করে। একদম দেবো না। এই সুন্দরী রানী বদ্ধ পাগলাকেও ছাগল বানিয়ে বেঁধে রাখতে জানে। ওই পাগলাটা যদি বেশি পাগলামো করে না, তাহলে ওকে একেবারে আদা ছেঁচার মতো ছেঁচে। না না না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। আমার বাবা ফিরে নাই রে, আমি খাবো না, কিছুতেই খাবো না। সব ভেঙে ছুঁড়ে ফেলে দেবো, সব সব সব। যা বাবা, ওটা আবার কে? আর এটাই তো তোমার কাস্টমার। ওমা, ওটা আবার ছোড়াছুড়ি করে নাকি? না, 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 না। চল তো গিয়ে দেখি সে কেমন পাগল। হাই হ্যাঁ, তাই চলুন। না না, আমি খাবো না, আমি খাবো না, কিছুতেই খাবো না, কিছুতেই খাবো না। ওরা রোজ বলে আমার বাবা কাল ফিরে আসবে, কিন্তু কই আমার বাবা তো ফিরে আসে না। তাহলে কি আমার বাবা আমার মায়ের মতো ওই আকাশের তারা? আমার বাবা আকাশের তারা হতে পারে না। বাবা গো, বাবা বাবা বাবা, তুমি ফিরে এসো। তুমি ফিরে এসো, তুমি ফিরে না এলে আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। খাবি না তো? বেশ, খাস না। তবে তুইও শুনে রাখ ভাই, তুই না খেলে আমিও খাবো না। কেন?
তুমি খাবে না কেন? কি করে খাবো বল? হ্যাঁ, কি করে খাবো? তুই আমার কত আদরের ছোট ভাই, আর তুই না খেয়ে খিদের জ্বালা ছটপট করবি, আর আমি কিনা গোগ্রাসের মতো গিলবো? না রে ভাই, তুই দেখে নিস, আজ থেকে আমি দাঁতে কুটোটিও কাটবো না। মানে আমার খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। তোমার কষ্ট হবে? কেন কষ্ট হবে না বল? কেন কষ্ট হবে না? তুই তো জানিস খিদে আমি একদম সহ্য করতে পারি না। ও রোজ 8-10 বার না খেলে আমার যে মুখ ধরপড় করে, আমি চোখে সর্ষে ফুল দেখি। তাই তুই দেখবি আজ থেকে আমি না খেয়ে খেয়ে একেবারে শুকিয়ে কিশমিশ হয়ে একেবারে পায়েসের সঙ্গে মিশে, না না পায়েসের সঙ্গে নয়, আমি একেবারে মাটির সঙ্গে মিশে যাবো রে ভাই। আমি একেবারে মাটির সঙ্গে মিশে যাব। দাদা, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ বড় কিসের ভাই, এ দেহ পচা দেহ বড় কিসের ভাই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ বড় কিসের ভাই। দেহ পচা দেহ বড় কিসের দাদা, ও দাদা, তুমি তুমি আমায় এত ভালোবাসো? কেন ভালোবাসবে না রে ভাই? কেন ভালোবাসবে না? বলি তুই জানিস তুই যে আমার কত আদরের ছোট ভাই। তুই আমার মায়ের পেটের ভাই না হলেও আমি তো তোকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি রে। ও সেই জন্যই বুঝি, সেই জন্যই বুঝি আজ তুমি নিজে আমার জন্য ওই খাবার নিয়ে এসেছো। দাও 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 আমাকে, আমাকে 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 নিজের হাতে খাইয়ে দাও। ঠিক আছে, আমি তো তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। নে ধর ধর ধর। কি রে? ওগুলো ওগুলো তো তোমার খাবার নয়। না, আমার খাবার। তুমি তো অনেক ভালো ভালো খাবার খাও। না, না, আর ওগুলো ওগুলো তো সেই শক্ত বাসি রুটি। না না না, আমি ওই খাবার খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। খাবারটা তুই ফেলে দিলি? বেশ করেছি, বেশ করেছি। নিজেরা ভালো ভালো খাবার খাবে, আর আমার বেলায় ওই শক্ত বাসি রুটি। তুমি না বড্ড বাজি, বড্ড খারাপ। আমার বাবা ফিরে এলে সব বলবো। তুমি আমায় মারো, ভালো করে খেতে দাও না, সব বলবো, সব বলবো। তোর বাবা ফেলে তো তবে তুই বলবি। আগে তোর ফেলে দেওয়া খাবারগুলো তুই পুড়ে পুড়ে খাবি, না হলে তোকে আগে মেরে মেরে শেষ করে ফেলবো। বল বল খাবি কিনা বল, বল খাবি কিনা বল। বাঘা তেঁতুল দেখেছো? সালা মুখে ভাই ভাই করছো আর কষায়ের মতো ভাইকে পেটাচ্ছ। সালা সেদ্ধ করে ঘি লেবু দিয়ে চটকে এই সুন্দরী দুয়ারে খাবারে পার্সেল করে দেবো। এই হারামজাদি, আমি বনো বল নই রে, আমি ওই হলাম বলো শুয়ো। ইচ্ছে করলে না তোকে আমি কচুর মতো কচকচ করে চিবিয়ে ফেলতে পারি। লেখে বা হ্যাঁ পা সামলা। এই মালটাকে, ওরা এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমকানো সাহস ওর কোথা থেকে হলো? আয় বাপ, আপনি বাড়ির মালিক, আমি তো এই ঢেঁড়সটাকেই মালিক ভেবে বসে আছি। না 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 না, ওরা মিথ্যে কথা বলছে। ওরা কেউ মালিক নয়, এ বাড়ি আমাদের, আমার বাবার। আর একটা কথা বলে তো জিপটা আমি ছেড়ে নেবো। এই মেয়ে, কি নাম তোমার, আর কেনই বা তুমি এখানে এসেছো? আরে আমি বলছি এবারে মাথা গরম করে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেবেন না। দেখো না, দেখো, ওরা আমায় খুব মারে, ভালো করে খেতে দেয় না। এই খাবারগুলো আমাকে খেতে দিচ্ছিল। তুমি বলো না, তুমি বলো, ওগুলো কি খাওয়া যায়? আয় বাপ, এগুলো আবার মানুষে খায়? কুত্তাকে দিলেও খাবে না। আমি কি একটু ভালো খাবার খেতে পাবো না?
আমার বাবা মা কেউ নেই বলে কি ওরা ওরা আমায় এইভাবে মারবে? না, না, আর কেউ তোমাকে মারবে না, আর কেউ তোমাকে মারবে না। এই দেখো আমি তোমার জন্য কত ভালো ভালো খাবার এনেছি। কি খাবে বলো? মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত, কি খাবে? সব খাবো, সব খাবো। আজ আমি মাছ মাংস দিয়ে সব খাবো, সব খাবো। বেশ, 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 তাই হবে, তাই হবে। আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। এসো, এসো। আচ্ছা এইসব উদ্ঘট বুদ্ধিগুলো আপনার মাথায় আসে কি করে? হ্যাঁ, না না, মেয়েটা রোজ দুবেলা রান্না করা খাবার এখানে দিয়ে যাবে, বিলটা কে মেটাবে? আমার বাবার কি জমিদারি আছে? কি মুশকিল! আরে বাপের না থাক, কাকার তো আছে। এই দেখুন খেপাটা কেমন, মেয়েটার বসে এসে গেছে। তাই তো হ্যাঁ, জানেন উকিল বাবু, এই ব্যাপারটা দেখে না আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আইডিয়া? ওই মেয়েটাকে যেমন করে হোক আমাদের হাতের মুঠোর মধ্যে আনতে পারলে তাহলে তো লাভ হবে। কিন্তু কিভাবে? শুনুন। হ্যাঁ, আরে এই কথাটাই তো আমি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তুমি না খুব ভালো, খুব ভালো। তোমার জন্যে আজ আমি পেট ভরে খেয়েছি, ভালো ভালো খাবার খেয়েছি, ভালো ভালো খাবার। মেয়ে, তুমি আমার কাছে বাঘা তেঁতুল হলে কি হবে? হ্যাঁ, ওর কাছে তো দেখছি বেশ কলকাতার রসগোল্লা। দেখো বাবু, আমি যার কাছে যাব তার কাছে ঠিক তেমন। তাই বলছি, তুমি রোজ এসে এই পাগলা বাবুটাকে খাইয়ে দিয়েছে ও কেমন? না, আমাকে 50টা ফ্যামিলিতে খাবার পৌঁছাতে হবে। নিজের মতে খাওয়ার মতো সময় আমার হবে না। তুমি আমায় খাইয়ে দেবে না তো? তাহলে তোমার খাবারও আমি খাবো না। যাও যাও যাও, তুমি চলে যাও। এ তো মহা মুশকিলে পড়লাম। মুশকিল আসান তো তোমাকে করতে হবে মেয়ে, কারণ যে তোমরা ছেলেটাকে যে মায়ের যায়। কারণ যে ছেলেটাকে এই বাড়িতে খাবারের জন্য দুবেলা বাড়িতে ওই তুলকালাম ছুটে যেত, সেখানে তুমি। হ্যাঁ, তাই তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি মা। হ্যাঁ মা, মা কেন তবে বউ, এই না বোন, ও বোন দুবেলা খাইয়ে দিও বোন, খাইয়ে দিও বোন। হ্যাঁ, তাই তোমার আপত্তি থাকলেও আমরা নয় তোমার খাবারের দাম ডবল। আয়োগে দেবো। হ্যাঁ, আমার খাবারের দাম সবজি ভাত 50 টাকা, ডিম ভাত 80 টাকা, মাছ ভাত 100 টাকা, আর মাংস ভাত 150 টাকা। এর থেকে আমি 1 টাকা বেশিও নিই না আর কমও নিই না। তবে তার সাথে কিন্তু স্নেহ, মায়া, ভালোবাসা একেবারে ফ্রি, একেবারে ফ্রি। তাই সেই ফ্রিটা দিতেই আমি এই পাগলা বাবুটাকে খাইয়ে যেতে রাজি হলাম। সত্যি? তুমি না খুব ভালো, খুব ভালো। বাবা বাবা, আপনার জবাব নেই ছোট বাবু। আপনি হলেন সুদর্শন চাকি। আমি পাগ মাখি না, কিন্তু পাকা থাকি। ঘুমাচ্ছে বিবেক, মনুষ্যত্ব, চেতনা সবাই আজ গভীর ঘুমে মগ্ন। না 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 না, ওদের ঘুম ভাঙাতে হবে। ওদের ঘুম ভাঙিয়ে সবাইকে আমাকে বাড়ি ফেরাতে হবে। তোমরা সব জাগো, জাগতে রহো। কি মুশকিল! আরে এরা তো সব জেগে ঘুমোচ্ছে। আরে হবে না কেন? এদেশের ভবিষ্যৎ প্রজন্ম তো ভবিষ্যতের ভাবনা ভুলে মোবাইলে পাবজি আর ফ্রি ফায়ার খেলায় মগ্ন। পড়াশোনা চুলোয় যাক, পরে দেখা যাবে, কারণ এরা এখন অলসতার ঘুমে তন্দ্রাচ্ছন্ন। আর মায়েরা রোজ সন্ধেবেলায় টিভি সিরিয়ালে শ্রীময়ী কিংবা কৃষ্ণকলি দেখতে ব্যস্ত। কারো রান্নাঘরে উনুনে খাবার পুড়ছে, আবার কারো পাশের ঘরে দুধের শিশুটা খিদের জ্বালায় কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কারো কোনো দিকে খেয়ালই নেই, কারণ ওরা এখন বিলাসিতার ঘুমে আচ্ছন্ন। মা বাবার একমাত্র রোজগারের ছেলে এরপরে বুঝতে পেরেছে মা বাবাই তার জীবনের একমাত্র বোঝা। তাই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে সে তার নতুন বউকে নিয়ে সুইজারল্যান্ডে ছুটি কাটাতে গেছে।
না 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 না, এদের সবার ঘুম ভাঙাতে হবে, সবার ঘুম ভাঙিয়ে আমাকে বাড়ি ফেরাতেই হবে, সবাইকে সবাইকে। এই শালা পাগলা, কারখানার গেটের সামনে পাগলামো হচ্ছে। এই এই বাবু, পাগলামো কোথায় গো? পাগলামো কোথায়? আমি তো তন্দ্রাচ্ছন্ন সমাজটাকে নাড়া দিয়ে জাগাতে চাইছি। পাগলা, বিবেক, মনুষ্যত্ব আর চেতনাকে আমি খোঁচা মেরে ঘরে ফেরাতে চাইছি। এই শালা গর্ধব হনুমান কোথাকার, দেখবি এখন মিথ্যে মামলায় দেবো একদম জেলে পুরে। হ্যাঁ, তা তুমি পারবে বাবু, তা তুমি পারবে, কারণ এই যুগে যে সত্যের চেয়ে মিথ্যের জোর অনেক বেশি। কারণ এটা হলো কলিযুগ, কলিযুগ? অধর্মের যুগ। অধর্মের যুগ? হ্যাঁ গো বাবু, হ্যাঁ। আগে মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত, কারণ পাপ হবে গো পাপ। আর এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায়, কারণ সমস্যায় পড়বে। এই যুগে সৎ পথে থাকলে বিপদে পড়তে হয় গো, আর অসৎ পথে রাজা হওয়া যায়। কিন্তু সাবধান, আমি হলাম এই সমাজের সিকিউরিটি গার্ড, নিরাপত্তা রক্ষী। যতই তোমরা এই যুব সমাজকে সাম্প্রদায়িকতার ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করো না কেন, ওদের ঘুম ভাঙিয়ে সবাইকে আমি বাড়ি ফেরাবো, সবাইকে আমি জাগিয়ে তুলবো, সবাইকে। ওদের ওই বিবেক মনুষ্যত্বের দরজা আমি তালা বন্ধ করে রেখেছি। ওদের ঘুম ভাঙলো, ওদের তালা খুলে ওরা বেরিয়ে আসতে পারবে না, কারণ ওটা মেড ইন চায়না নয়, মেড ইন জাপান। ও তালা খোলাও যায় না আর ভাঙাও যায় না। কে তুমি? বলো বলো, তুমি কে? কে কে? আমি সুদর্শন চাকি, আমি পাঁক মাখি না, কিন্তু পাঁকে থাকি। পাক মাখো না বলছো, কিন্তু তোমার সারা শরীরে তো পাক লেগে রয়েছে গো বাবু। মহাপাপের দুর্গন্ধময় পচা নোংরা পাক, আর তোমার মুখে লেগে রয়েছে আপনজনের তাজা রক্ত। বললি আমার মুখে রক্ত? না 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 না, শুধু মুখে নয়, মুখে নয়, হবে? হাত দুটো তো রক্ত মাখা। হবে না কেন? হবে না কেন? তুমি যে একটা জল্লাদ। হায়না যেমন হায়নার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, তেমনি তুমিও তোমার নিজের প্রিয়জনের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো। তাই তুমি একটা জল্লাদ, তুমি একটা জীবন্ত প্রেতাত্মা। এই রসকে, কি বললি? আমি প্রেতাত্মা, আমি জল্লাদ, আমি তোকে শেষ করে ফেলবো রে পাগলা। আরে লেখা পা, হ্যাঁ পা সামলা। না রে, ছুঁচো মেরে আমি হাত বন্ধ করতে চাই না। তুই যদি পাগল না হয়ে একটা মেয়ে মানুষ হতিস না, তাহলে এতক্ষণে আমি তোর যত অবস্থা করে হ্যাঁ, সে তো বলবেই গো জল্লাদ মশাই, সে তো বলবেই, কারণ তোমার কাছে নারী মানেই তো শুধু ভোগের সামগ্রী। কিন্তু সাবধান শয়তান, নারী হলো বহু রূপেণ সংস্থিত। যে নারী তোমাকে জন্ম দিয়ে 10 মাস 10 দিন গর্ভে ধরে এই পৃথিবীতে এনেছেন, সেই নারী আবার দানব সংহারে দানব দলনী হয়ে উঠতে পারে। ওটা সত্য যুগে সম্ভব ছিল, এই যুগে নয়, কারণ এটা হচ্ছে কলিযুগ। শুনে রাখো শয়তানের দল, সত্য যুগ হোক আর কলি যুগ হোক, নারী শুধু নারী। সে যে হাতে সেবা করতে পারে, সেই হাতে সংহারও করতে পারে। কে বলতে পারে, কে বলতে পারে ওই নারীর হাতেই একদিন তোমাদের সব অহংকারের পতন হবে, সব অহংকারের পতন। এই জাগো নারী সমাজ, তোমরা জাগো, জাগতে রহো, জাগতে রহো। ওকে বাবু, খোঁজে লাগান তো মালটাকে, কোথা থেকে এসেছে? ও শালা সত্যি সত্যি পাগল নাকি শিয়ানা পাগল? ওসব ছাগল টাগলদের কথা ছাড়ুন তো, আপনি না বড্ড সন্দেহবাদী। রজ্জুতে ও সর্পভ্রম হচ্ছে আপনার। রজ্জুতে সর্পভ্রম হলে কোনো দুঃখ নেই, কিন্তু সর্পতে রজ্জুভ্রম হলে বড়ই বিপদ। তাই তো আজ আমি আমার নিজের ছায়াকে পর্যন্ত বিশ্বাস করি না। আমরাও আপনাকে বিশ্বাস করি না। বললাম আপনাকে কারখানার গেটে তালা লাগিয়ে দিয়েছেন, কিন্তু কেন? সে কৈফিয়ত আপনাকে দিতে হবে। কে আপনি? আমি এই কারখানার পুরনো শ্রমিক, আমার নাম সিদ্ধান্ত সরকার।
তা বলছিলাম কি সিদ্ধান্ত বাবু, ওই কারখানার মালিকানা বদল হয়েছে, আপনি কি নতুন মালিক চান? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মালিকানা বদল মানে? কে নতুন মালিক? আমি এই সুদর্শন চাকি, আমি এই কারখানার পূর্বতন মালিক। আমি আমার কাকা নিরুদ্দেশ হওয়ার আগে তার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি তার কারখানাটাও আমার নামে দানপত্র করে দিয়ে গেছে। ও উকিল বাবু, আরে উইলটা দেখান না। হ্যাঁ, দেখাবোই তো। এখানে লেখা আছে উনি সজ্ঞানে স্বইচ্ছায় এই উইলটা তৈরি করেছেন। এই দেখুন। না না, হবে না হবে না, আপনাদের বেতন আমি বাড়িয়ে দেবো, আর আপনাকেও একটা উঁচু পোস্টে প্রমোশন করিয়ে দেবো। আপনি শুধু ওয়ার্কারদের জানিয়ে দেবেন আজ থেকে এই কোম্পানির মালিক আমি, এই সুদর্শন চাকি। নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই জানাবো। ওয়ার্কারের সবাই এসে নতুন মালিককে অভ্যর্থনা জানাবো। তার আগে আমি আপনাকে অভ্যর্থনা জানালাম। লেখা পা সামলা, এই উইলটা আপনি ছিঁড়ে ফেললেন? ফেললাম, কারণ এটা জাল উইল। একটা মানুষ কখনো তার সম্পত্তির এগেনস্টে দুটো উইল বানাতে পারে না। দুটো উইল? সত্যপ্রিয়বাবু হয়তো বুঝতে পেরেছিলেন যেমনি ভাবে হয়তো তাকে নিরুদ্দেশ হয়ে যেতে হবে, তাই তো অনেক আগেই ওনার সমস্ত সম্পত্তি নিয়ে একটা উইল করে গেছেন। আর সেই উইলের বক্তব্য হলো যে ওনার অসুস্থ ছেলেকে বিয়ে করবেন সেই ওনার সমস্ত সম্পত্তির অধিকার পাবে। মিথ্যা কথা, এমন উইলে উনি কেন বানাবেন? উনি হয়তো আন্দাজ করেছিলেন ওই সম্পত্তির জন্য ওনার অসুস্থ ছেলেটার প্রাণ সংশয় হতে পারে, তাই তিনি উইলে এটা উল্লেখ করে গেছেন যদি কোনোভাবে ওনার ছেলের মৃত্যু হয় তাহলে পুরো সম্পত্তিটাই মিশনের নামে চলে যাবে। আদর যত সব বোকা বোকা কথা। আরে বাবা, এমনটা হলে যে কোনো মেয়েটাকে ওই ছেলেটাকে বিয়ে করে তার সমস্ত বিষয় সম্পত্তি হাতিয়ে নিয়ে ভাগিয়ে যেত। সেটাও যাতে না হয় তার উপায় আছে উইলে। বিয়ের পরে তার সন্তান জন্ম নিলে তবেই সেই অধিকার বর্তাবে। এই এত সব আপনি জানেন কি করে? কারণ সত্যপ্রিয় বাবু আমাকে ওনার বিশ্বস্ত কর্মচারী মনে করেন, সেই উইল আমারই দায়িত্বে রেখে গেছে। সিদ্ধান্ত বাবু, আমি বলছিলাম কি এটা আমার পারিবারিক, কাকা ভাইপোর ব্যাপার, তাই বলছিলাম কি এসব ব্যাপারে আপনার না থাকাই ভালো। তাই বলছিলাম কি আপনি ওই উইলটা বরং আপনি আমার হাতে তুলে দিন, আমি আপনাকে খুশি করে দেবো। খুশি? আমি অখুশি নই সুদর্শন বাবু, আমার পরিবার আর আদর্শ নিয়ে আমি ভীষণ খুশি। আচ্ছা চলি, নমস্কার। হ্যাঁ সিদ্ধান্ত বাবু, আপনি হয়তো জানেন না আমি কি মাল, তাই বলছি ওই আদর্শ ফাদর্শ ভুলে গিয়ে আপনি আমার সঙ্গে হাত মেলা, আপনার সৌভাগ্যটাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দেব, আর তা না হলে তোমাদের এই সুখের সংসারটা আমি ভেঙে চুরমার করে দেব। সুদর্শন বাবু, আমার নাম সুদর্শন চাকি, আমি পাঁক মাখি না কিন্তু পাকে থাকি। একটা কথা শুনে রাখুন সুদর্শন বাবু, ওই পচা পাকে দুর্গন্ধ দিয়ে কখনো সততার সুগন্ধকে চেপে রাখা যায় না। আপনার দূরভিশন যে আমি ধরে নিয়েছি, তাই এবার থেকে আমি যেমন মালিকের বিশ্বস্ত কর্মচারী হিসাবে আমার মালিকের নিরুদ্দেশে তদন্তের ভার ওই পুলিশের হাতে তুলে দেব, তেমনি তার অসুস্থ ছেলের নিরাপত্তার দায়িত্ব আমিই নেব। ওই শালা শুয়োরের বাচ্চা সিদ্ধান্ত সরকারের সুখের সংসার আমি ভেঙে উড়িয়ে দেব। শুধু ওকে নয়, ওর ফ্যামিলির এক একজনকে ধরুন আর জবাই করুন। আদর হ্যাঁ? এতগুলো খুন করলে তো আমার ফাঁসি হয়ে যাবে। আরে মাথা খারাপ, ওই কোর্টে ফাইট করে আপনার ফাঁসির সাজা আমি একদম মুকুব করে দেব। তবে হ্যাঁ, বড়জোর আপনার যাবজ্জীবন জেল হতে পারে। হ্যাঁ আদর, সারা জেলে পচে মরি, তাহলে এতগুলো বিষয় সব ভোগ করবো কখন? হ্যাঁ তা তো বটে, কিন্তু উপায় ভুল আমি করবো, হ্যাঁ? তবে হিংসার অস্ত্র দিয়ে নয়, তবে? ওকে আমি খুন করবো হ্যাঁ। প্রেম অস্ত্র দিয়ে। প্রেম অস্ত্র? প্রথমে ওদের বাড়ি আমি খুব ভালো মানুষ হয়ে ঢুকবো, প্রথমে ঢুকে সবার সঙ্গে পরিচয় করিয়ে প্রথমে ওদের দুর্বল জায়গাটাকে আমি খুঁজে বার করব, তারপরে ওই দুর্বল জায়গাটায় আমি এমন আঘাত হানবো তাতে ওই সিদ্ধান্ত সরকারের সুখের সংসার একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমার নাম যে সুদর্শন চাকি, আমি পাগ মাখিলাম কিন্তু পাকে থাকি।
শান দিবেন যান, আর আমি প্রেম সুধা ঢেলে বলি, শান দিয়ে কি হবে রে, একদিন ভোগে যাবি রে, শান দিয়ে কি হবে রে, একদিন ভোগে যাবি রে, সুখ শান্তি নেই তোর মনে, একদিন চলে যাবি রে, 4 দিনের যাওয়া আসা অনেক দিনের ভালোবাসা, 4 দিনের যাওয়া আসা অনেক দিনের ভালোবাসা, সকল ছেড়ে যেতে হবে রে, একদিন চলে যাবি রে, দিয়ে কি হবে রে, একদিন চলে যাবি রে, একদিন ভোগে যাবি রে, একদিন ভোগে যাবি রে। মাথা গরম করো না উর্মি, মাথা গরম করো না, আমার কথাটা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না শয়তান। সামান্য সামান্য সিকিউরিটি গার্ডের কাজ করে কেন তুমি আমায় মিথ্যা করে বলেছিলে যে তুমি ইঞ্জিনিয়ারের চাকরি করো? উর্মি! তুমি একটা চিটিং বাজ। উর্মি! Shut up! একদম ধমকাবে না, তাহলে আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। উর্মি, সব সংসারিতে স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু মনোমালিন্য হয়েই থাকে, তাই বলে কি কেউ স্বামী সংসার ছেড়ে চলে যাবার কথা ভাবে? এটা স্বামী নয়, এটা আমার কাছে দুঃস্বপ্নের ড্যামি। তাই এই ড্যামিটাকে আমি আমার জীবন থেকে আস্থা করে ছুঁড়ে ফেললাম। স্বামী কোনো বাজার থেকে কিনে আনা পণ্য নয় যে পছন্দ হলে রাখবি আর অপছন্দ হলে দূরে ছুঁড়ে ফেলে দিবি। হ্যাঁ, তাই দেব। যে আমার সঙ্গে বেইমানি করেছে তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না, আর তোমাদের সঙ্গেও নয়, কারণ তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। আমরা তোকে ঠকিয়েছি? হ্যাঁ, ঠকিয়েছো। তোমরা সব জেনেও আমাকে কিচ্ছু জানাওনি, সব গোপন করে গেছো। তাই তোমাদের সবাইকে ছেড়ে চিরদিনের মতো আমি আমার দাদার কাছে ফিরে চললাম। কেন ছোট বৌদি, আমার ছোটটা তোমার কাছে কিসের এত অযোগ্য যে তুমি ওর সঙ্গে থাকতে চাইছো না? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই, কারণ একটা হোটেল ড্যান্সার যার চরিত্রের কোনো ঠিক নেই তার সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাধে। ভাষা সংযত হয়ে কথা বলো ছোট বৌদি। মনে রেখো, সম্পর্কে তুমি আমার কাছে বড় হলেও বয়সে কিন্তু আমার কাছে অনেক ছোট। ঠাকুরজি, আমি মাত্র কয়েকটা দিন হোটেলে নাচ গান করেছি বলে আমার চরিত্রটা নষ্ট হয়ে গেছে। বাহ, কি অদ্ভুত তোমাদের বিচার। ওর কথায় দুঃখ পাস না শিউলি, ওটা নিজেরই মাথার ঠিক নেই। কিন্তু ওকে জানে তোদেরই অভাব জর্জরিত সংসারে তোদেরই সীমাহীন চাহিদা মেটাতে আমি রোজগার করতে বেরিয়েছিলাম, কিন্তু সে রোজগার পত্র তো তোদের আপত্তি, কিন্তু সেই রোজগারে টাকা নিতে তোরা তো কোনোদিন আপত্তি করিসনি। আগে যদি জানতাম তুমি ওই টাকা নোংরা পথে রোজগার করে এনেছো তাহলে আমি ওই টাকা ছুতাম না। এতটা অকৃতজ্ঞ হয়ে না উর্মি, যারা তোমাকে মাথায় তুলে রেখেছে তাদের প্রতি অবিচার করলে স্বয়ং ঈশ্বরও তোমায় ক্ষমা করবে না। ঈশ্বর আমাকে ক্ষমা করুক আর না করুক, আমি কিন্তু তোমাদের কাউকে ক্ষমা করব না, কারণ কারণ তোমরা সবাই হচ্ছ একটা চিটিং বাজ ফ্যামিলি। উর্মি, শান্ত! তোকে আমি এই শিক্ষা দিয়েছি জানো, আমারই চোখের সামনে আমারই গৃহবধূর গায়ে হাত তুলতে যাচ্ছিস, আর কোনোদিন এমন স্পর্ধা দেখালে তোর হাত আমি মুছে ভেঙে দেবো। দেখেছো ছোট বৌদি, এরা তোমাকে কত ভালোবাসে, আমার ছোটটার প্রতি তোমার কোনো দায় না থাকলেও এরা তো তোমাকে ভালোবাসে, এদের প্রতি তোমার কোনো কর্তব্য নেই? না, নেই নেই নেই, এসব নাটক হচ্ছে, নাটক। ভেবেছে এই নাটক করে আমাকে আটকে রাখবে, কিন্তু না, আর আমাকে কেউ আটকে রাখতে পারবে না, কেউ না। উর্মি যে চলে গেল, তুমি ওকে বোঝাও, তুমি ওকে বোঝাও। রাত মধুরা, জোর করে কখনো দুটো মনের মিলন ঘটানো যায় না। তার মানে তুমি কি বলতে চাইছো উর্মি ঠাকুরপোকে ছেড়ে চলে যায়? যাবে। আজকালকার ছেলে মেয়েরা তো হামেশাই ক্ষণিকের মধ্যে এমন ভুল করছে মধুরা, তাই তো সমাজে বেড়ে চলেছেন এমন ডিভোর্সের ঘটনা। না না দাদা, না, আমি উর্মিকে ডিভোর্স দিতে চাই না। ওকে আমি বড্ড ভালোবাসি, ও আমার জীবন থেকে চলে গেলে আমি যে পাগল হয়ে যাবো দাদা। আমরাও তো চাই না রে জয়ন্ত যে বৌমা তোর জীবন থেকে হারিয়ে যাক দাদা, কিন্তু সম্পর্কটাকে টিকিয়ে রাখার দায়িত্ব শুধু তোর একার নয়। তাই বৌমা যখন এখানে থাকতে চাইছে না, বৌমা আপাতত 6 মাস তার দাদার ঘরে গিয়ে থাক, আর সেই সময়ের মধ্যে তুই একটা সম্মানজনক চাকরির চেষ্টা কর। কয়েকদিনের মধ্যে ছোট যদি চাকরি না পায় তাহলে আমি নিজে ওদের ডিভোর্স দিয়ে দেবো, কারণ দুটো মন যদি সংসার মুখী না হয় তাহলে কখনোই তাদেরকে সংসারই করা যায় না।
সাবাস সাবাস সিদ্ধান্ত বাবু, আপনার বিচক্ষণতায় আমি মুগ্ধ। আজ আমি বুঝতে পারছি কাকা কেন এত বড় দায়িত্ব আপনার হাতে দিয়ে গেছেন। আপনি আমি কিন্তু প্রথমে আপনার উপর 100% আস্থা রাখতে পারিনি, কিন্তু সেদিন আমার নেওয়া পরীক্ষায় আপনি পাশ করে একেবারে 200% আস্থা অর্জন করে নিয়েছেন। তার মানে সেদিন আপনি আপনার সততার পরীক্ষা নিয়েছিলাম। ওনাকে তো আগে কখনো দেখিনি, কেউ নেই। উনি আমাদের কোম্পানির মালিকের ভাইপো। সুদর্শন চাকরি, সুখে দুঃখে আমি সবার পাশে থাকি, তাই আজ এসেছি আপনাদের পাশে থাকতে। আমাদের পাশে কিন্তু তার আগে আপনার এদের সবার পরিচয়টা একবার জেনে নেই, কেমন? হ্যাঁ, উনি হলেন আমার জানি জানি, এক ঝলক দেখে আমি সবাইকে চিনে নিয়েছি। উনি নিশ্চয়ই মাসিমা, মানে আপনার মা। জি, কি করছেন? আমি তো ওনার স্ত্রী। হ্যাঁ, স্ত্রী? এ কি রে, বিশাল দেখছি ম্যান ব্যাটের প্যাকেটে তাজা কুরকুরে। কি ভাবছেন? না কিছু না, আসলে ব্যাপারটা কি জানেন, ওনাকে দেখে হঠাৎ কেন জানেন আমার মায়ের কথাটা মনে পড়লো। আমার মাও ওনার মতো এক হাত ঘন্টা টেনে না কপালে চাঁদের মতো সিঁদুর টিপ পরতো। আমার মাকে কিন্তু একেবারে দেবীর মতো লাগতো। সব মাই তো দেবী। হ্যাঁ, একবার ঠিক বলেছেন। তা আমি যদি আপনাকে মা বানাই, না মানে আপনাকে যদি মা বলে ডাকি, আপনার কোনো আপত্তি আছে? মা বলে ডাকার কোনো প্রয়োজন নেই, মনে মনে মা ভাবলেই হলো। হ্যাঁ, ঠিক আছে। এতক্ষণে তুমি কে মা? মা। না মানে বোন? বোন? এ কি? আমি কাকে দেখছি? হ্যাঁ, কাকে দেখছি? কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? সত্যি করে বলো, কে কে তুমি? আরে ওকে দেখে এমন করছে কেন? ও তো আমার বোন, আমার বোন শিউলি। আপনার বোন শিউলি? না না, আপনার নিজের বোন তো? না না, কি কুড়িয়ে পাবো? তা কেন হবে? ও তো আমাদের মায়ের পেটের আপন বোন। কিন্তু ওকে দেখে আপনি এমন চমকে উঠলেন কেন? ও যে অবিকল আমার বোন মুন্নির মতো দেখতে। মুন্নি? মুন্নি? হ্যাঁ। মুন্নি কে? আমার একমাত্র আদরের ছোট বোন। সবটুকু ভালোবাসা আমি তার জন্য এই বুকের মধ্যে জমিয়ে রাখতাম। রোজ রাতে সে আমার বুকে মাথা রেখে ঘুমতো, কিন্তু আজ সে আমার বুকটাকে খালি করে চলে গেছে। এক চড়ক মেলায় ও আমার জীবন থেকে হারিয়ে গেছে। তাই তো তোর মুখে আজ আমার বোন মুন্নির ছায়া দেখে ভাবলাম তুই আমার সেই হারিয়ে যাওয়া বোন মুন্নি। আরে বোন, তুই কি পারিস না, তুই কি পারিস না আমার এই সারা জীবনের কষ্টটাকে লাঘব করে দিতে? বল না রে বোন, বল না। নিশ্চয় পারবো দাদা। বোন? মনে করো না আমি তোমার সেই মুন্নি। মুন্নি, ওরে আমার বোন মুন্নি, ওরে আমার বোন মুন্নি। মার স্নেহ কাকে বলি জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে, এ বিরাট পৃথিবীতে দেখলাম সে আমার ছোট, সে আমার ছোট বড় আদরি ছোট। সরি সুদর্শন বাবু, সেদিন কিন্তু আমিও আপনাকে চিনতে ভুল করেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে সত্যি আপনি একজন ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ হতে পেরেছি কিনা জানি না, কিন্তু একজন ভালো মানুষ হয়ে আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের পাশে? হ্যাঁ সিদ্ধান্ত বাবু, আপনি তো জানেন টাকা কবে ফিরবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু এদিকে কারখানা প্রায় টালমেটাল অবস্থায়। তাই আপনাকে অনুরোধ, আপনি একমাত্র কোম্পানিটাকে বাঁচাতে পারেন। আপনি বরং ওই কোম্পানিটা মাথায় বসে, আই মিন কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে ওই কোম্পানিটাকে বাঁচান। আর কি বলছেন আপনি? মানে আমি না না, কাগজপত্র যা প্রয়োজন আমি সব করে দেবো, আপনি শুধু কিন্তু না না কোনো কিন্তু করবেন না, কোনো কিন্তু করবেন না। সিদ্ধান্তবাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার জেনারেল ম্যানেজার হয়ে আপনার প্রথম কাজ হবে আপনার এই বেকার ভাইটাকে চাকরি দেওয়া। এই আপনি কি বলছেন সুদর্শন বাবু? সবাই যদি বলে নিজের ভাইকে চাকরি দিলে, বলো তোমার ছোট ভাইয়ের জন্য এইটুকু অপবাদ তুমি সহ্য করতে পারবে না? তুমি আপত্তি করো না দাদা। এই এই আমাদের সংসারটাকে বাঁচাতে তুমি সামান্য শতটুকু বিসর্জন দাও দাদা। বেশ, আমি তোমাদের সবার কথাই মেনে নিলাম। আজ আমার চেয়ে বেশি খুশি আর কেউ নয়। শুনতে পাচ্ছ উর্মি? এবার থেকে আমি আর বেকার থাকবো না, আমিও চাকরি পাবো, আমিও। সত্যি সুদর্শন বাবু, আজ আপনার জন্য আমার সংসারটা বাঁচেনি, আমার ভাইটাও চরম অশান্তির হাত থেকে বেঁচে গেল। বাঁচিনি রে শালা শুয়োরের বাচ্চা।
কারণ তোদের সুখের সংসারটাকে আমি মরণের দিকে দুপাই এগিয়ে দিলাম। কারণ আমার নাম যে সুদর্শন চাকি, আমি কিন্তু পাঁক মাখি না, কিন্তু পাকে থাকি। কি ভাবছেন সুদর্শন বাবু? না কিছু না, আসলে ব্যাপারটা কি জানেন, ওই আমার পাগল ভাইটাকে অনেক সময় রেখে আমি এখানে এসেছি তো, তাই মনটা বড় খারাপ করছে জানেন। না ডাক্তারবাবু বারবার বলেছিল 24 ঘন্টা একটা নার্স রাখার জন্য, কিন্তু 24 ঘন্টা থাকার মতো নার্স আমি কোথায় পাবো বলো? না টাকা পয়সা যা প্রয়োজন আমি সব দিতে রেখেছি, কিন্তু আর আপনি নার্সের জন্য ভাববেন না। হ্যাঁ? আমার বোন শিউলি, হ্যাঁ। শিউলি নার্সিং কোর্স করা আছে। আপনি চাইলে শিউলি নিজে গিয়ে আপনার ভাইকে দেখাশোনা করবে। আরে এটাই তো আমি চাইছিলাম। না মানে বলছিলাম কি, আমার বোন শিউলি যদি আমার ভাই দায়িত্ব নিতে পারে তার তো কোনো ব্যাপার নেই। কিরে বোন, পারবি তো দায়িত্ব নিতে? নিশ্চয় পারবো দাদা। আপনি বলে আমি কি? আপনি কি রে? হ্যাঁ আপনি কি? এই দাদা বলে রেখেছিস না, তুমি বলবি তুমি। ও দি বলি আসি আসি, ও দাদা আসি গো আসি। সে কি এক্ষুনি চলে যাবেন? একটু মিষ্টি অন্তত। আজ নয় বৌদি, আর অন্য একদিন। আরে আপনাদের সঙ্গে যখন একটা আত্মার সম্পর্ক হয়ে গেল, তখন তো আমাকে মাঝে মাঝে আসতেই হবে নাকি? আজ তো আমি লক্ষিন্দরের লোহার বাসার ঘরে একটা ছিদ্র করে গেলাম, পরে কাল সাপ হয়ে ওই ছিদ্র দিয়ে ঢুকে ওদের সুখের সংসারটা ভেঙে তুই নচ করে দেবো। আসি বল, আসি আসি, ভালো থাকিস। হ্যাঁ যখন তোকে ফুলটুন করবি। হ্যাঁ আসি বলি, আসি আসি। হ্যাঁ আসি দাদা, নমস্কার। অদ্ভুত মানুষ একটা, কত অল্প সময়ে সবাইকে আপন করে নিলেন। নিজের কাছে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে মধুরা। এই লোকটাকে না বুঝে সেদিন আমি কত কটু কথা বলেছি। যাক সে কথা, আমি তাহলে আজ থেকে অফিসে যাচ্ছি। তুমি কিন্তু জয়ন্তকে বলো সমস্ত বায়োডাটা নিয়ে অফিসে আমার সঙ্গে দেখা করবে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে, আমার মরা সংসারে আবার খুশির জোয়ার বইয়ে দিয়েছেন। তোমার দাদার পদোন্নতি হচ্ছে, ছোট ঠাকুরপো চাকরি পেয়ে যাচ্ছে, এবার তোমার বিয়েটা দিতে পারলেই। খবরদার বৌদি, আমি কিন্তু বিয়ে করবো না বলে দিচ্ছি। তাই বুঝি? তাহলে ডুবে ডুবে জল খা কেন ভাই? ডুবে ডুবে জল খা মানে কি? যা তো কথা বলছো। আমি যা তা বলছি। ইন্দ্রের সঙ্গে তোমার গোপন সম্পর্কের কথা আমি জানি না ভেবেছো? বৌদি আমি কি তোমার দাদাকে বলবো? তো হয় তো হয়, এইসব কথা বলো না আপনি। না বলে তোমাদের চাহান কি করে এক হবে ভাই? বৌদি আমি জানি ইন্দ্রের সঙ্গে তোমার এখন মান অভিমানের পালা চলছে। বলছো বৌদি, এই মান অভিমানের পালাটা মিটিয়ে নাও, বুঝলে? রাই বাঘিনী নানা দিনী। সর্বনাশ, এ তো দেখছি পাকা গোয়েন্দাগিনি। আমাদের মন দেওয়া নেওয়ার আগে বৌদি সব জেনে বসে আছে। বৌদি যখন সাহস দিয়েছেন তখন আর আমি পিছিয়ে থাকবো না। আজ ইন্দ্র তো এলে, তাকে আমি বলবো। উর্মি, এই উর্মি! আশ্চর্য তো, কি এমন হলো যে হঠাৎ আমাকে ফোন করে? সরি, তুমি যে এখানে আছো এটা আমি জানতাম না। উর্মি, এই উর্মি! ছোট বৌদি যখন সাড়া দিচ্ছে না, নিচু কাছে পিঠে নেই। আর কেন তোমার বোন তোমাকে ফোন করে রেখেছে সেটা না হয়? আমি আমার বোনের কাছে জেনে নেব। বাবা, এখন আমার উপর এত অভিমান? তোমার উপর অভিমান করতে যাবো কেন? অভিমান তো কাছের মানুষ, মনের মানুষের উপরই করা যায়। তুমি তো আমার মনের মানুষ নাও। আমি স্বীকার করছি, সেদিন তোমাকে আঘাত দিয়ে আমি মস্ত বড় ভুল করেছি। তাই তো আজ আমি সিদ্ধান্ত নিয়েছি। থাক থাক সেগুলো থাক, তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে অলরেডি আমি আরেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি অন্য কাউকে বিয়ে করবে? অফকোর্স। হ্যাঁ? আরে, কে আমাকে পাত্তা দিল না দিল তার জন্য সমানস্ত করলে তো চলবে না। তাই এটা সুন্দরী মেয়ে দেখে আমি আমার বিয়ের ডেটটা ফাইনাল করি। এই, তুমি কাকে বিয়ে করবে শুনি? আর কে বা তোমার গলায় মালা পরে আমি দেখবো? তার হাত দুটো যদি আমি মুচড়ে ভেঙে দিতে না পারি তো? উরি বাবা, কি দোষ রে বাবা! বলে কিনা আমার বউর হাতটা মুচড়ে ভেঙে দেবে, হ্যাঁ, দেবই। বলে কিনা আমার বিয়েটাও সুষ্ঠুভাবে হতে দেবে না। দেবো না, দেবো না। তবু যদি তুমি বিয়ে করো তাহলে বিয়ের মণ্ডপে আমি বিষ খাবো। শিউলি, সেই বিষের অর্ধেক ভাগ তুমি আমাকেও দিও শিউলি। কি বললে? বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথেই মরবো। তুমি আমাকে এত ভালোবাসো ইন্দ্রদা? তুমি আমাকে অস্বীকার করলেও আমি কিন্তু সারা জীবন একলাই কাটিয়ে দেব। তবু তোমাকে ছাড়া এই জীবনে আমি আর কাউকে গ্রহণ করতে পারবো না, কাউকেও না। আমাকে তুমি এত ভালোবাসো, অথচ সেদিন আমি তোমাকে কত আঘাত দিয়েছি। তবু আমার স্থির বিশ্বাস ছিল তুমি আমার জীবনে ফিরে আসবেই। কারণ মুখ ফুটে না বললেও তোমার চোখের ভাষায় আমি কিন্তু বুঝে নিয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো। তাই বুঝি? তাহলে বলো তো কে প্রথম ভালোবেসেছে?
তুমি না তুমি, তুমি 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 না তুমি, না না তুমি তুমি কে প্রথম কাছে এসেছে, কি প্রথম যে দেখেছে, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। এই প্রথম কাছে এসেছি, এই প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, এই প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গতি সাহারা। দেখেছে কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গতি সাহারা। এ প্রথম মন জাগানো সুখে এসেছি, তুমি না আমি। এ প্রথম কাছে এসেছি, এই প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেবো না দেবো না দেবো না, এটা এটা আমি কিছুতেই দেবো না। এই খাবার এই খাবার তুমি শুধু আমায় খাওয়াবে, আমায়। কথা শোনো পাগলা বাবু, কথা শোনো। এই সুন্দরী তার দুয়ারে খাবার 50টা ফ্যামিলিতে বিক্রি করে যা লাভ পায় তাই দিয়ে সে নিজের খরচ চালায়। শুধু তোমাকে একা খাওয়ালে আমার চলবে কি করে? ও তোমার টাকা চাই, তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার বাবা ফিরে আসুক, আমার বাবাকে বলে তোমাকে অনেক টাকা দেব। জানো জানো আমার বাবা বলেছে আমাদের নাকি অনেক টাকা, সব টাকা আমি তোমাকে দিয়ে দেব। তোমাকে? ওমা, আমায় দেবে কেন? তোমাকেই তো দেব। জানো জানো আমার বাবা বলেছে আমার জন্য একটা রাজকন্যা এনে দেবে। সে আমাকে নিজের হাতে খাইয়ে দেবে, গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তুমিও তো আমাকে খাইয়ে দাও। তাহলে তাহলে তুমি কি আমার রাজকন্যা হতে পারো না? সালা খেতে দিলে শুতে চায়। অসুস্থ কাস্টমার বলে 2-4 দিন একটু খাইয়ে দিয়েছি বলে আমাকে মনের মানুষ ভাবতে শুরু করে দিয়েছো। খাবে তো খাও, না হলে আমার টিফিন ক্যারিয়ার দাও, আমি চললাম। দুষ্টু পাজি মেয়ে, তুমি তুমি আমায় বকছো? আমি আমি আর তোমার কাছে খাবো না, ঘুমাবো না। যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। সর্বনাশ, সে যদি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তো বাড়ির সবাই আমাকেই দোষ দেবে। না না বাবা, তার চেয়ে একে আগে শান্ত করি। পাগলা বাবু, ও পাগলা বাবু, তোমার এই রাজকন্যাকে ছেড়ে চলে গেলে তোমার এই রাজকন্যার কষ্ট হবে না বুঝি? কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। তুমি তুমি আমার রাজকন্যা আর আমি তোমার রাজপুত্র। এই রাজকন্যা রাজকন্যা, এসো না এসো, আজ আমরা দুজন একসাথে খেলবো। খেলবে মানে? কি খেলবে? ও, এই কানামাছি। এই আমি চোখ বন্ধ করে কানামাছি হলাম। এবার আমি তোমায় ধরবো, আর ধরলে তুমি হবে কানামাছি। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছু। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছু। ওগো আবার কানামাছি, আমি আছি কাছাকাছি। ওগো আমার কানামাছি, আমি আছি কাছাকাছি। যদি তুমি পারো আমাকে ধরো, যদি তুমি পারো আমাকে ধরো। ওগো করো কেন করো নাচানাচি। ওগো আমার কানামাছি, আমি আছি কাছাকাছি।
খেলছিস? না 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 মানে বাবা খুব ভালো খুব ভালো। তা কার সঙ্গে খেলছিস? ওই তো আমার রাজকন্যের সাথে। সারা দুদিন হলো খাবার দিয়ে যাচ্ছে, এর মধ্যে রাজকন্যা ভেবে নিয়েছিস? হ্যাঁ, বেশ করেছি বেশ করেছি। ও তো আমার রাজকন্যা আর আমিও রাজপুত্র। এই তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করছিস? তোর মুখটা আমি ভেঙে দেবো। আর একবার ওর গায়ে হাত তুললে না তোমার ছাল চামড়া ছাড়িয়ে তন্দুরি চিকেন বানিয়ে একেবারে সুন্দরী দুয়ারে খাবারে পার্সেল করে দেবো। হ্যাঁ, এই হারামজাদি, আমার নাম সুদর্শন চাকি। আমি পাঁক মাখি না, কিন্তু পাঁকে থাকি। কিন্তু আজ আমি পাঁক মাখবো, আর তোকেও মাখাবো তোর এই কলঙ্কের পাক। আয় শালা! আমার রাজকন্যাকে বাঁচাও! এই রাজকে, এ তুই কি করছিস? নিজের সৌভাগ্যের তুরুপে তাসটাকে এইভাবে বরবাদ করে দিচ্ছিস? ছি 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 ছি। এ কি করছেন ছোট বাবু? আরে এমন করলে যে কেস খেয়ে যাবেন। আদুর কেসব কেন? আর আমি তো একটু পরখ করে দেখছিলাম ও আমার ভাইটার সঙ্গে ঠিক মতো খেলতে পারবে কিনা। আচ্ছা। ও কত বড় খেলোয়াড়। একদম ঠিক বলেছো গো বাবু। আমি হচ্ছি পাক্কা খিলাড়ি, যে যেমন খেলোয়াড় আমি তার সাথে তেমনি খেলি। চুপ! এখানে সব খেলা টেলা চলবে না। শোনো শোনো, একটা কথা বলি, এই ছোট বাবুর সঙ্গে একদম মেলামেশা করবে না। ও শালা একেবারে পাক্কা রাম হারামি। এই সালা যেন একেবারে ধোয়া তুলসী পাতা। এই, তোমরা ওখানে কি গুজগুজ ফুসফুস না করছো? না না, গোজ গোজ ফুসফুস নয় গো বাবু, উকিল বাবু তো তোমার কথাই বলছিল। আমার কথা বলছি? হ্যাঁ। কি বলছিল? বলছিল তুমি নাকি ভীষণ ভালো মানুষ। তাই নাকি? আর কি বলছিল? ছোট বাবু, ওই সব বাজে কথায় সময় নষ্ট না করে একবারে ডাইরেক্ট কাজের কথায় ঢুকে পড়ো। ও হ্যাঁ, কাজের কথা আছে। হ্যাঁ, এই যে মেয়ে, তোমাদের ওই খাবার সাপ্লাই করে কদিন চলবে? তাই বলছিলাম কি, তোমার ওই সারা জীবনের রোজগার যদি 1 বছরের মধ্যে পেয়ে যাও, তার কেমন হয়? আয় বাপ, কি বলছো গো বাবু? সারা জীবনের ইনকামটা 1 বছরেই? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বুঝে বলছি, এদিকে এসো, এদিকে এসো। শোনো, আমার কাকা মানে আমার ওই খাপা ভাইটার বাবা নিরুদ্দেশ হওয়ার আগে একটা অদ্ভুত উইল করে গেছে। হ্যাঁ, সেই উইলে উল্লেখ আছে যে যে তার ওই খেপা ছেলেটাকে বিয়ে করবে সেই তার সমস্ত বিষয় সম্পত্তির মালিকানা পাবে। তাই বলছি ওই খেপা ছেলেটাকে তুমি বিয়ে করে নাও। সে নাই হলো, আমি আপনার ভাইকে বিয়ে করে সমস্ত সম্পত্তির অধিকার নিয়ে নিলাম, কিন্তু গল্প তো এখানেই শেষ। তাহলে আপনাদের ফায়দা? গল্প এখানে শেষ নয়, শেষ তো? আর গল্প এখানে শুরু। হ্যাঁ, তোমাদের বিয়েটা হবে নকল, তোমাকে নকল বউ হয়ে এখানে থাকতে হবে। হ্যাঁ, তারপর বিষয় সম্পত্তিগুলো তোমার হাতের মধ্যে এসে গেলে সেই বিষয় সম্পত্তিগুলো তুমি আমার নামে দানপত্র করে দেবে, ঠিক আছে? তবে হ্যাঁ, তার জন্য অবশ্যই আমি তোমাকে 10 লাখ টাকা দেবো। 10 লাখ? হ্যাঁ। আবার নকল বিয়ে? হ্যাঁ। আমি রাজি। আরে দাঁড়াও দাঁড়াও, যতটা সহজ ভাবতো ততটা সহজ নয়। আরে নকল বউ হলে কি হবে? তোমাকে আসল বাচ্চা পয়দা করতে হবে, তবেই তুমি সম্পত্তির অধিকার পাবে, বুঝেছো? লে পচা, তাহলে কেসটা কি দাঁড়ালো? আমি নকল বউ হয়ে নকল স্বামীর সাথে আসল বাচ্চা পয়দা করবো? সালা আপনাদের কি মাথা খারাপ? আরে সব কিছু যদি নকল থাকে তাহলে আমার পেটে আসল বাচ্চাটা আসবে কি করে? তবে হ্যাঁ, বাচ্চা যদি নিতেই হয় আমি ওই পাগলা বাবুটার কাছ থেকেই নেব। আরে বাবা, কথা বোঝে না, একদম কথা বোঝে না। আরে বাবা, বাচ্চা পয়দা করা বিয়েটা মানে মূলটা ওর নেই। আরে কি আছে না আছে সেটা আমি বুঝে নেব, তবে হ্যাঁ, এই বাচ্চা পয়দা করার জন্য আমি কিন্তু আরো 10 লাখ টাকা নেব। শাখা পলা সিঁদুর সব কিনে রেখো, কাল থেকে এই সুন্দরী তার দুয়ারে খাবারের কারবার বন্ধ করে এবারে নকল বউ হয়ে যাবে সালা, নকল বউ। এই শালা গাড়ো, হ্যাঁ, শালা মেয়েটাকে তো বেশ কায়দা করে নিয়ে এসেছিলাম, এর মধ্যে আবার বাচ্চা পায়দা করার কথাটা কে বলতে বলেছিল? কি মুশকিল! আরে উইলে তো ওই কথাটাই লেখা আছে যে বাচ্চা পায়দা না হলে। শালা মেয়েটাকে বললো হাতের মুঠোর মধ্যে এনে কায়দা করে বাচ্চা পায়দা করে নিতাম। আচ্ছা। শালা বেকার বেকার আমার 10 লাখ টাকা চলে গেল। শালা ইচ্ছে করছে না তোমার গলা টিপে শেষ করে দেবো, শেষ। ওরে আয় আয় রে বোন, আয় আয় আয়। তোর আসতে কোনো কষ্ট হয়নি তো বোন? না না দাদা, কোনো কষ্ট হয়নি। বোন? হ্যাঁ। এটা আবার কোন বোন? ওই যে
অনেক বছর আগে হ্যাঁ। আমার বোনটা যে ওই জলে ডুবে মারা গিয়েছিল, আমার সেই বোন মুন্নির মতো দেখতে বলে ওকে আমি বোন বলে ডেকেছি। স্বাধীন ও। স্বাধীন তো বললেন আপনার বোন নাকি চড়কের মেলা হারিয়ে গেছিল। হ্যাঁ, ওই চড়কের মেলা। ও হ্যাঁ, চড়কের মেলায় হারিয়ে গেছিল না। আসলে ব্যাপারটা কি হয়েছে জানিস বোন, আমার বোনটা চড়ক মেলায় হারিয়ে গেছিল, আর আমার এই ছোট্ট ভাইটা না জলে ডুবে মারা গেছিল, জানিস? হ্যাঁ রে, আর দুটো কেস একসঙ্গে। কথা না মনে পড়লো আমার তো চোখের জল বেরিয়ে আচ্ছা ছোট বাবু, আমি তো সারা জীবন জেনে এসেছি যে আপনি নাকি আপনার বাবার একমাত্র সন্তান, তো ওকে আবার বোন বলছেন? দুঃসারা হ্যাঁ? এই পুরোটাই ঢপের চপ। ঢপের চপ খাইয়ে মালটাকে এখানে টেনে নিয়ে এসেছি আমার ওই ছাপা ভাইটাকে দেখাশোনা করার জন্য। তারপর না থাক, পরে বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি বলছিলাম কি দাদা, হ্যাঁ, বল। আপনি আপনার ভাইয়ের কাছে নিয়ে চলুন আর ডাক্তারের প্রেসক্রিপশনটা দিন। আচ্ছা ঠিক আছে। ডাক্তার না, তা কি করে হবে? ডাক্তারবাবু তো এখন খবর তো হয়নি। আরে শুধু শুধু ডাক্তার ডেকে কি হবে? কেন? ডাক্তারকে যা ভিজিট দেবেন হ্যাঁ। তার অর্ধেক আমাকে দিলেই তো আমি ডাক্তারিটা করে দেবো। আপনি ডাক্তারি করে দেবেন? হ্যাঁ। আপনি তো উকিল। আরে উকিল হলে কি হয়েছে, ডাক্তার বিদ্যাটা আমার বিলক্ষণ জানা আছে। আগে আমি কত রুগী সারিয়েছি তার কোনো ঠিক নেই। তাছাড়া আমার পসারও খুব ভালো ছিল। ওরে বাবা, পয়সারও ভালো ছিল। হ্যাঁ, থাকবে না আবার। কত যে জটিল জটিল রোগ সারিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আহা। তাহলে একটা ঘটনা বলছি শুনুন। একদিন এক রুগী আমার বাড়িতে এসে কেঁদে কেঁদে আমার পায়ে হাতে ধরে বলছে, ডাক্তারবাবু আমায় বাঁচান। অনেক ডাক্তার দেখিয়েও আজ প্রায় 15 দিন হলো এক তিলও আমার পায়খানা হয়নি। আমি তখন কবিরাজি হোমিওপ্যাথি এলোপ্যাথি সব সঙ্গে মিশিয়ে ওকে দিয়ে দিলাম একেবারে হাতির ডোজ। হাতির তো হ্যাঁ, বলবো কি ছোট বাবু, যে রুগী আজ 15 দিন 1 কিলো পায়খানা করতে পারেনি, আমার এই হাতির ডোজটা দেওয়ার সঙ্গে সঙ্গে পায়খানার পর পায়খানা, পায়খানার পর পায়খানা। হ্যাঁ, দিনে 10 বার তো রাতে 20 বার। রুগী সেন্সলেস হয়ে গেল, তবু তার পায়খানা বন্ধ হয়নি, ও হতেই আছে। তারপর সবাই মিলে বল হরি বল দিয়ে শ্মশানে নিয়ে চলে গেল। রুগীর কিন্তু পায়খানা বন্ধ হয়নি, ও হতেই আছে। সে কি রুগীটা মারা গেল? আরে মরুক, তাতে আমার কি, পায়খানা তো করেছে। তাহলে সব পয়সা যদি ভালো ছিল তাহলে চাকরিটা হ্যাঁ, ওই যে জাল ডাক্তার ধরার জন্য একবার ধরপাকড় হয়েছিল না, সেই সময় আমি ডাক্তারিটা ছেড়ে এখানে চলে এসেছি। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি জানেন, আমার ওই ডাক্তারি ডিগ্রিটাও জাল ছিল কি না। আসলে আপনি তো একটা জালি মা। হ্যাঁ, মানুষের জীবনে ছিনিমিনি খেলতে আপনার লজ্জা করলো না? আপনার তো ফাঁসি হওয়া উচিত। এতক্ষণ একটা ঠিক কথা বলেছিস। দাদা। শালা আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, হ্যাঁ। ওই সব মালগুলোকে আমি গুলি করে মারতাম। তবে কি জানিস বোন, ওই সব মানুষগুলোর মাথার উপর কাঁটা লিখে তো আমরা বেঁচে আছি। তার মানে হ্যাঁ, সব মান কেন খোঁজার তোর কোনো প্রয়োজন নেই। কাজের কথায় আছি, তুই আমার বোন ভাইটাকে বেশ শাসন করতে পারবি তো? দেখ, বড্ড পাগল কিন্তু। হ্যাঁ, একটু রেগে গেলে না খামচে দেয়, কামড়ে দেয়। অনেক কিছু ভেবো না দাদা, এমন পেশেন্টকে সামলানোর অভিজ্ঞতা আমার জানা আছে। হ্যাঁ, সেটা জানি, তবু ধর তোর একটা ইন্টারভিউ নেওয়া দরকার। মানে তুই আমার পাগল ভাইটাকে কীরকম সামাল দিবি? হ্যাঁ, আচ্ছা দেখ, আমি আমার ভাইয়ের হয়ে আমি তোর সঙ্গে পাগলামির অভিনয় করছি, তুই আমাকে সামাল দিবি, ঠিক আছে? আমি কিছুই খাবো না, ঘুমাবো না। কেন গো পাগলা বাবু? কেন আবার, কেন আবার? আমি তো দাদাকে বারবার বলেছি, দাদা গো, ও দাদা, দাদা তুমি আমাকে বউ এনে দাও, দাদা বউ এনে দাও, বউ। ভাষা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, নইলে কলসি দড়ি দে রে, দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, ও দাদা রে, মেলা থেকে বউ এনে দে। না না, আমি তো পাগলামি করছি, তুই আমাকে সামাল দে। লিখে পা, হে পা সামলা, তুমি ছোট বাবুকে চড় মারলে। ছোট বাবু নয়, ও এখন আমার পেশেন্ট, আর এমন পেশেন্টকে আমি এইভাবে শাস্তি করি। চলে, নমস্কার।
শোনো রানী, অসুস্থ পাগলকে হয়তো সামাল দেওয়া যায়, কিন্তু পাগলা শিরকে কখনো সামাল দেওয়া যায় না। তাই তো তুমি সেই পাগলা শিরের জখম জায়গায় হাত দিয়ে ফেলেছ। আজ তো তোমার এ হয়নি। কি ভেবেছে তোরা? নারী অসহায় দুর্বল, নারী জানো না, নারীরা যে হাতে সেবা করতে পারে আর সেই হাতে অস্ত্র ধরতে পারে। আর নারীরা যতবার অস্ত্র ধরেছে ততবারই তোর মতো কোনো না কোনো অসুর নিধন হয়েছে, নিধন। আর সেই অসুরের হাতে আজ তোর মতো দেবী নিধন হবে, নিধন। লেখাপা হেপা সামলা, আপনি তো ডেঞ্জারাসের থেকেও ভয়ঙ্কর মশাই। বোনের মতো মেয়েটার সাথে বউয়ের মতো ব্যবহার করলেন। আদুর, আগে যেটা ছিল বাদ দে, এখন তো আমার ছোট বোন। ওঠ বোন, ওঠ 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 বোন, আস্তে আস্তে আস্তে। কেন কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে? কেন আমার সব স্বপ্নগুলোকে এইভাবে তুমি ভেঙে চুরমার করে দিলে? বলো কেন? আমি তোমার কি ক্ষতি করেছিলাম বলো? না না, তুমি কোনো ক্ষতি করনি, তুমি কোনো ক্ষতি করনি। তোমার দাদা ওই শালা সিদ্ধান্ত সরকার আমার শালা পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এই যে তোমাকে দিয়ে তার পথের কাঁটাটা আমি সরিয়ে দিলাম। এখনই আমার দাদাকে আমি সব জানাবো, তোমাদের কুকৃতির কথা আমি পুলিশের কাছে সব ফাঁস করে দেবো। হারামজাদি, কোথায় যাবি? তুই আমার কিছুই করতে পারবি না, কারণ তোর দুই দাদা আমারই কোম্পানিতে চাকরি করে। আমার একটা ছোট্ট ইঙ্গিতে আমার লোকেরা না তোর দুই দাদাকে মেশিনের মধ্যে ফেলে তাদের শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দেবে। আরে মোবাইলে তোলা ভিডিও ক্লিপটা দিয়ে কি হবে ছোট বাবু? একে আমি ভাইরাল করে দেব। বলে শিউলি রানী আমার কথা মতো উঠবে আর বসবে, বসবে আর উঠবে। আমার এত বড় সর্বনাশ করো না, আমার পরিবারটাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, দয়া করে হাতিয়ে নিয়েছে, হাতিয়ে নিয়েছে। একদল কুকুরকে বোকা বানিয়ে ওই ডাস্টবিন থেকে তাদের খাবারগুলো আমি ছিনতাই করে এনেছি। আগে খাবারগুলো খাই, আগে খাবারগুলো খাই। কুকুরগুলো কি বোকা হবে না কেন? হবে না কেন? ওরা যে বড্ড সরল, আর সরলটাই তো বোকা হয়, তাই না? না না না, এই খাবারগুলো আমি লুকিয়ে ফেলি। যদি কেউ দেখে ফেলেছে এই খাবারগুলো আমি কুকুরের মুখ থেকে ছিনতাই করে এনেছি, তাহলে ওরা আমায় ভীষণ শাস্তি দিয়ে দেবে, ভীষণ শাস্তি। ডাস্টবিনে ওই কুকুরগুলোর সাথে তুমি কি করছিলে? কই না গো মা, না না না, কিছু না মা, কিছু না। আমি তো ওদের সাথে একটু বন্ধুত্ব পাতাতে চেয়েছিলাম। কুকুরের সাথে বন্ধুত্ব? হ্যাঁ গো মা, আজকাল যে মানুষের মধ্যে মানবিকতার বড্ড অভাব গো মা, বড্ড অভাব। তুমি যতই ওদের সাথে ভাব ভালোবাসা বন্ধুত্ব করার চেষ্টা করো না কেন, কখন যে ওরা বিশ্বাসঘাতক সেজে পেছন থেকে ছুরি মেরে বসবে তার কোনো ঠিক নেই। কিন্তু কুকুর, বিশ্বাসঘাতক শব্দটাই ওরা বোঝে না, বেঈমানির কথা ওরা ভাবতেই পারে না। তাই যদি তুমি কোনোদিন একটা কুকুরকে এক টুকরো রুটি খেতে দিয়েছ, সে কিন্তু তোমাকে চিরকাল মনে রাখবে। তো মানুষ হাজার উপকার করলেও ও তোমার কথা মনেই রাখবে না। তাই বুঝি ওই কুকুরগুলোকে বোকা বানিয়ে ওদেরই খাবারটা ছিনিয়ে আনলে, তাই না? আচ্ছা, তোমার লজ্জা করলো না ওই কুকুরদের মুখ থেকে খাবার ছিনিয়ে খেতে? না,
করেনি, আমার লজ্জা করেনি, বরং লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা গরিবের রেশনের চাল চুরি করে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ায়। লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা রাজনীতির মুখোশ পরে জনগণের সেবার নামে জনগণকেই শোষণ করছে। এসব বাজে বাজে কথা বলছো। আজে বাজে নয় গো মা, আজে বাজে নয়। ওই যে বাড়িটা দেখছো, যেখানে মস্ত বড় প্যান্ডেল সাজানো আছে, গতকাল ওই বাড়িটা একটা বাচ্চার জন্মদিন উপলক্ষে প্রচুর লোক খাওয়া দাওয়া করেছে। ওরা যত না খেয়েছে নষ্ট করেছে তার দ্বিগুণ। আর সেই নষ্ট হওয়া খাবারগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু ওরা কি জানে না এক মুঠো খাবারের জন্য কত মানুষ আজ হাহাকার করে মরছে। ওই খাবারগুলো ডাস্টবিনে ফেলে না দিয়ে যদি আমার মতো ভিখিরিকে বিলিয়ে দিত, তাহলে কি আজ আমাকে ওই কুকুরের মুখ থেকে খাবার ছিনতাই করে খেতে হতো? তুমি খাবার খাবে, এসো আমি তোমাকে খাবার দেব। তুমি কে মা, আমাকে খাবার দিতে চাইছো? আমি সুন্দরী। দুয়ারে খাবার নামে আমার একটা ভ্রাম্যমান হোটেল আছে, আর তুমি ওই ফুটপাত থেকে নোংরা খাবার তুলে খেও না। রোজ আমি তোমাকে খাবার দিয়ে যাবো। কি বললে মা, কি বললে? তুমি আমাকে রোজ খাবার দিয়ে যাবে? হ্যাঁ গো, গরমা গরম টাটকা খাবার। হ্যাঁ, গরম গরম টাটকা খাবার। জানো মা, কতদিন যে আমি পেট ভরে খাইনি তার কোনো ঠিক নেই মা, তার কোনো ঠিক নেই। হ্যাঁ, খাবো খাবো মা, খাবো। আমি তোমার রান্না করা গরম গরম টাটকা খাবার আমি খাবো। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই মা, তোমার খাবারের দাম আমি দেব কি করে? মা বলে যখন ডেকেছো, তখন কি আমি আমার এই বুড়ো ছেলের কাছ থেকে দাম নিতে পারি গো? হ্যাঁ, কি বললে মা, কি বললে? তুমি আমাকে তোমার বুড়ো ছেলে বলে বললে? তোমার এত দয়া মা, আমার মতো একটা পাগল ভিখারি জেনেও তুমি আমাকে। আমি বলেও আমার মন বলছে তুমি পাগল নও। তোমার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে তুমি কোনো শাপগ্রস্ত দেবতা। দেবতা? কালের করাল গ্রাসে দেবতা আজ নিঃস্ব রিক্ত সর্বহারা একটা দুষ্ট দানব এই দেবতার সব কিছু কেড়ে নিয়ে তাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। কিন্তু ন্যায় সত্য ধর্ম বলে যদি কিছু থাকে, তাহলে ওই দানব একদিন তার পাপের সাজা পাবে, আর দেবতা ফিরে পাবে তার দেবত্ব। তা না হলে জানবো ধর্ম মিথ্যা, সত্য মিথ্যা, আর স্বপ্নগুলো সব মিথ্যা মিথ্যা মিথ্যা। বলে যাও কি তোমার সত্য? কোন ন্যায়ের বিচার থেকে তুমি বঞ্চিত? আর কেই বা তোমার স্বপ্নগুলোকে মিথ্যে করে দিয়েছে? কে? তুমি আমার স্বপ্নগুলোকে মিথ্যে করে দিতে চাইছো? লে পচা, এ মোড়া আবার ঢ্যামনামি করতে এখানে চলে এসেছে। কি গো উকিল বাবু, তুমি এখানে? আরে সেদিন থেকে তো আমি তোমায় গরু খোঁজা করছি। শোনো, একটা কথা বলি, ওই ছোট বাবু তোমাকে লোভ দেখিয়ে তার বাচ্চা তোমার পেটে দিতে চাইবে। তুমি কিন্তু একদম রাজি হবে না, বুঝেছো? আরে না, আমি কি নেও কারাম নাকি? তুমি আমাকে এই বাড়িতে ঢোকার সুযোগ করে দিয়েছো, তাই বাচ্চা যদি নিতেই হয় আমি তোমার বাচ্চাই নেব। কি বললে? আরেকবার বলো না, আরেকবার বলো। তোমার বাচ্চাই নেব। কি বলে? আরেকবার বলো। তোমার বাচ্চাই নেব। আমি স্বপ্ন দেখছি না তো। আমি তোমাকে নিয়ে দেখি গো উকিল বাবু, ঘর বাঁধার স্বপ্ন। ওই পাগলাটার সঙ্গে নকল সংসার করলে কি হবে? মনে মনে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তাহলে চলো সখী, আমি তো কল্পনা করতে পারছি না যে তুমি ভেতরে ভেতরে আমার মনের মধ্যে একেবারে শীত কেটে বসে আছো। তাই তোমার কথা শুনে আমার এই শুকনো মনে প্রীতের ফাগুন লেগেছে। তাই তো তোমায় বলতে ইচ্ছে করছে। কি বলতে ইচ্ছে করছে? শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি।
শোনো গো দক্ষিণ হাওয়া প্রেমে করেছি আমি লেগেছে চোখে নেশা দিকে ভুলেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেমে করেছি আমি মনেতে লুকানো ছিল সুপ্ত যে আশা, জানি না বদল গণিতে বাড়িল যে আশা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা অনুরাগ প্রেমে তোলিলে দিকে বুঝেছি আমি শোনো গো দক্ষিণ আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেমে করেছি আমি। আরে শালা মাথাটা ওই মেয়েটার সঙ্গে কি করছে? শালা ইচ্ছে করছে না কানের গলে একটা জোর করে। ওরে বাবা, তুমি আমায় চড় মারলে। এটা ভালোবাসার চর গো উকিল বাবু। হ্যাঁ? যে গরুর দুধ খাবে তা লাথি সহ্য করবে না, তাই কে কোনো হয়? আম মিষ্টি জাম মিষ্টি মিষ্টি দুধের স্বাদ তার চেয়েও বেশি মিষ্টি ওই মেয়ের হাতের। ছোট বাবু, আপনি বুঝি আমাকে গরু খুঁজে খুঁজছিলেন? আদুর, আরে তোমাকে খোঁজার আমার কোনো প্রয়োজন নেই। তুই যতই আকাশে ঘুড়ির মতো ওড়ো কেন, লাটাইটা তোমার হাতে। তবু সাবধানে ওড়াবেন বাবু, সে তো নইলে অবশ্যই। দেখবেন সুতো কেটে ঘুড়ি যে কোথায় উড়ে গেছে তার কখনো খুঁজেও পাবেন না। ছোট বাবু, মেয়েটা কিন্তু খুব সাংঘাতিক, যেন কাল নাগিনি। চুপ! সারা উকিল হয়েছে, সারা মেয়ের হাতে চর খেয়েও আপনার লজ্জাও করে না। আচ্ছা, এতগুলো টাকা দিয়ে আপনাকে যে পুষেছি সাথে ওই মেয়ের পেছনে ঘুরঘুর করার জন্য। কি মুশকিল! আরে আপনি কি ভাবলেন ওই বাজারে মেয়েটার সঙ্গে আমি প্রেমালাপ করতে এসেছি? তবে? মোটেই না, যাতে আমাদের কাজটা সুষ্ঠুভাবে ও করে দেয় সেই জন্যই তো আমি ওকে পটাতে এসেছিলাম। তাই না? হ্যাঁ, আম মিষ্টি জাম মিষ্টি মিষ্টি দুধের স্বর সবার চেয়ে বেশি মিষ্টি ওই মেয়েটার হাতে শালা ভাঙবে তো মচকাবে না। যাক ওসব কথা, ওই শালা শুয়োরের বাচ্চা, ওই শালা শুয়োরের বাচ্চা সিদ্ধান্ত সরকারকে টাইট দেওয়ার জন্য আমি আমার প্রথম অস্ত্র নিক্ষেপ করে আমি দফা রফা করে দিয়েছি। এবার দ্বিতীয় অস্ত্রটা হাতে, ওদের সুখের সংসারটা তাসের ঘরের মতো ভেঙে উঠবে। আমার নাম যে সুদর্শন চাকি, আমি বাকি রাতে তো ফাঁকা থাকি। আসবো স্যার, আপনি আমার এখানে ডেকেছেন? আরে এসো এসো জান, এসো এসো এসো। এবার যার জন্য তোমাকে আমি ডেকেছিলাম, একটা কথা ভেবে আমার খুব খারাপ লাগছে জয়ন্ত। মানে আপনার মতো ভালো স্কলারকে হয়তো আমরা বেশি দিন কোম্পানিতে ধরে রাখতে পারবো না। এ কথা কেন বলছেন আমার স্যার? কাছে খবর আছে, আমার কাছে খবর আছে তুমি খুব মন দিয়ে কোম্পানিতে চাকরি করছো। কিন্তু এই কোম্পানি শ্রমিকদের সঙ্গে তোমার দাদা হাত মিলিয়ে তোমার দাদা তোমাকে এই কারখানা থেকে ছাড়াই করতে চাইছে। আপনি কি বলছেন স্যার? হ্যাঁ। যে দাদাকে আমি দেবতার মতো বিশ্বাস করি, সে কখনো আমার ক্ষতি করতে পারে না স্যার। জয়ন্ত, তোমার বিশ্বাসকে আমি সম্মান করি, কিন্তু তোমার এই অন্ধবিশ্বাসের কারণে তোমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাক, সেটা কিন্তু আমি চাই না। কিন্তু স্যার, আমি বুঝে উঠতে পারছি না কেন আমার দাদা আমাকে তাড়াতে চাইবে। জয়ন্ত, তুমি খুব সরল, তাই জীবনের জটিল অঙ্কগুলো তুমি বুঝতে পারছো না। আচ্ছা, তুমি একবার ভেবে দেখো তো জয়ন্ত, তোমার দাদা তো এই কোম্পানিতে একটা উঁচু পোস্টে চাকরি করতো, হ্যাঁ? কিন্তু তুমি এত ভালো স্টুডেন্ট জেনেও কেন এতদিন এই কোম্পানিতে চাকরির জন্য তোমার সুপারিশ করেনি? ঠিকই তো। আসলে তোমার দাদা চাননি যে তুমিও এই কোম্পানিতে চাকরি দিতে পারো। তুমি তো খুব শীঘ্রই এতটা উপরে উঠে যাবে এটাও কল্পনাও করতে পারেনি। তাই তুমি যাতে ওর ওই জেনারেল ম্যানেজারের দিকে হাত না বাড়াও, সেই আপনাকে তোমার দাদা স্যার, হ্যাঁ, তাই বলছিলাম কি ভাই, ওই আগে থেকে সাবধান হওয়াটাই ভালো। তা না হলে দেখবে কোনোদিন হয়তো তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে তোমাকে চাকরি থেকে ছাঁটাই। না, বেঈমান, বিশ্বাসঘাতক, তোমাকে যে আমি দেবতার আসনে বসিয়ে
বলেছিলাম দাদা, কেন তুমি পাল্টে গেলে দাদা? কেন কেন কেন? না না না, আমি তোমাকে ছাড়বো না দাদা, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এই যে জয়ন্ত সরকার, তোমার মনের মধ্যে যে আমি সন্দেহের বিষ ফুটিয়ে দিয়েছি, সেই বিষের জ্বালায় তুমি না যত জ্বলবে তার 1000 গুণ বেশি জ্বলবে তোমার দাদা আমার সিদ্ধান্ত সরকার। কারণ আমার নাম যে সুদর্শন চাকি, আমি পাক মাখি না, এ তো পাকে থাকি। আমার মরা সংসারে আবার খুশির জোয়ার বইছে। ঠাকুরপো চাকরি পাওয়ার পর উর্মি একেবারে বদলে গেছে। এখন সংসারের সব কাছে নিজের হাতে করে। লক্ষ্মীবারে নির্জলা উপোস থেকে মা লক্ষ্মীর পুজো দেয়। মেয়েটার মধ্যে যে এত ভালো গুণ ছিল তা আমি আগেও ভাবতে পারিনি। আর আমি ভাবতে পারিনি যে তোমার মধ্যে এত বদগুণ আছে। মা, আমি আবার কি করলাম? কি করলাম মানে? আমি যে তোমাকে পই পই করে বললাম আজ থেকে রান্নাঘরের সব কাজ আমি করব, এমনকি রান্নাটাও। কিন্তু আজ তুমি রান্নাঘরে ঢুকলে কেন? ওমা, তুই বুঝছিস না কেন? তোর রান্নায় ঝাল বেশি, নুন কম হয়ে যায়। ঠাকুরপো একেবারে খেতেই পারে না। ও খেতে পারলো না পারলো তাতে আমার বই। কি বললে? কি বললে দিদি? আমার রান্নায় নুন কম আর ঝাল বেশি হয়ে যায়? তাহলে তাহলে তো দাদারও খেতে কষ্ট হয়। না বৌমা, খেতে আমার কোনো কষ্টই হয় না। দাদা, তোমার হাতে রান্না হয়তো আমার সুস্বাদু নয়, কিন্তু পরিবেশনে এতটাই শ্রদ্ধার আন্তরিকতা থাকে যে মুখে বেসাদ লাগলেও অন্তরটা আমার তৃপ্তিতে ভরে যায়। আমায় আপনারা এত ভালোবাসেন, অথচ আমি আপনাদের কত না অসম্মান করেছি। সেসব কথা মনে হলে আমার মরে যেতে ইচ্ছে করে। একটা কথা সবসময় মনে রেখো বৌমা, এই সংসার হচ্ছে এক গুচ্ছ ফুল দিয়ে সাজানো বাগানের মতো। সেই বাগান থেকে যদি একটা ফুল ঝরে যায় তাহলে শুধু বাগানের সৌন্দর্যই নষ্ট হয় না, ফুলেরও মর্যাদাহানি ঘটে। তাই আজ তোকে আমি একটা কথা বলছি, শোন উর্মি। সব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু মনোমালিন্য হয়েই থাকে। তাই বলে কখনো স্বামীর সংসার ছেড়ে চলে যাবার কথা মনেও আনবি না। এই মন্দির ছেড়ে কেউ কি যেতে পারে দিদি? মন্দির মানে? আজ আমি বুঝতে পেরেছি এই সংসারটা হলো মন্দির, আর এই মন্দিরে তোমরা দুজনে দুই দেবতা। দেবতা নয় উর্মি, ওই মানুষ দুটো দানবের চেয়ে অধম। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। এই মানুষটার মুখে মধু ঝরলেও অন্তরে আছে তীব্র বিষ, আর সেই বিষ দিয়ে স্লো প্রয়োজনের মতো আমায় একটু একটু করে শেষ করে দেবে উর্মি। কি হয়েছে সেটা তো আগে বলবে। এই কয়েকদিনের চাকরিতে আমার যথেষ্ট সুনাম হয়েছে বলে দাদার সেটা সহ্য হচ্ছে না, তাই চাকরি থেকে তাড়ানোর প্ল্যান করছে। তুমি কি ভুলে গেলে ঠাকুরপো, এই দাদাই তোমাকে চাকরিতে ঢুকিয়েছে? না বৌদি, দাদা আমাকে চাকরিতে ঢুকায়নি। দাদা শুধু মালিক পক্ষের কর্তব্য পালন করেছে। আসলে দাদা কোনোদিন আমার উন্নতি চায়নি। কি বললি হতভাগা? আমি তোর বড় ভাই, তখন থেকে মুখে তুই যা আসছে তাই বলে যাচ্ছিস আমি তোর উন্নতি চাইনি। এক চড়ে তোর খবরদার! ভেবে নিও না যে আমি এখন তোমার দয়া দাক্ষিণে বেঁচে নেই। দস্তুর মতো নিজের রোজগারে খাই, এই হাতটা মুচড়ে ভেঙে ফেলতে আমার এতটুকু সংকোচ হবে না। কি বলে ঠাকুরপো? তুমি তো আমার দাদার হাতটা মুচড়ে ভেঙে দেবে? দেবেই তো মধুরা, ওর হাতটা যে আজ অনেক অনেক শক্ত হয়ে উঠেছে। কিন্তু তোর কি মনে পড়ে রে জয়ন্ত, সেই ছোট্টবেলার সেদিনের কথা, যেদিন খেলতে গিয়ে তোর হাতটা বিশ্রী ভাই ভেঙে গেছিল, আর ডাক্তার বাবু সেদিন বলেছিলেন তোর হাতটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি কিন্তু সেদিন ডাক্তার বাবুর কথা মানিনি। ধার দেনা করে 3 লাখ টাকা খরচ করে তোকে সুদূর মুম্বাইতে নিয়ে গিয়ে তোর হাতটা আমি বাঁচিয়ে নিয়ে এসেছিলাম। মনে পড়ে ভাই, তোমার দাদা যদি বিভীষণ হয়ে তোমার ক্ষতি করতে চাইতো তাহলে তুমি তোমার হাতটা ফিরে পেতে না ভাই। হয়তো সারা জীবন পঙ্গু বিকলাঙ্গ হয়েই বেঁচে থাকতে। সেদিন পারোনি বলে আজ যে পঙ্গু করে দেবে না সেটাই বা আগে বলতে পারে। তো তাই আগে থেকে সাবধান হতে আমি এই সংসার থেকে আলাদা হয়ে গেলাম। একদম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আর একটু দেরি হলে হয়তো আমাদের পথে বসতে হতো।
অথচ অথচ এই বেঈমানগুলোকে আমি দেবতা সাজিয়ে পুজো করতে চেয়েছিলাম, ভাবতে আবার ঘেন্না করছে। ছি! ওরে জয়ন্ত, এতদিন তোকে আমি আমার বুকের একটা পাঁজর ভেবে এসেছিল ভাই, সেই পাঁজরটাকে ভেঙে দিয়ে তুই আমায় দুর্বল করে দিস না। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, তোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তবু সেই মিথ্যের অজুহাত দিয়ে তুই যদি আমার সংসার থেকে আলাদা হয়ে যেতে চাস, আমি তোকে বাধা দেব না রে ভাই, আমি তোকে বাধা দেব না। শুধু আমার একটাই অনুরোধ, শিউলের বিয়েটা পর্যন্ত আমাকে সময়টা দে। তোমার মতো শত্রুকে আমি আর এক মুহূর্ত সময় দেব না। চলে এসো উর্মি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আজ থেকে আমাদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। ঠাকুর মধ্যে চলে গেল। ঠাকুর সত্যি সত্যি এই সংসার থেকে আলাদা হয়ে যাবে। জানি না মধুরা, আমি কিচ্ছু জানি না কেন এমন হলো বলতে পারো? তবে কি নিজের অজান্তে আমি কোনো ভুল করে ফেললাম, আর সেই ভুলের সাজা দিতেই কি হতভাগা? না গো না, তোমার মতো মানুষ কি কখনো ভুল করতে পারে? ঠাকুর যা অনেক সুখের সন্ধান পেয়েছে, তাই সেই সুখের ভাগ দিতে হবে বলে এই সংসার থেকে অনেক দূরে সরে গেল। কিন্তু মধুরা, এবার আমার সংসারটার কি হবে? ভাই বোনকে মানুষ করতে আমি যে আমার জীবনের শেষ সঞ্চয়টুকু শেষ করে ফেলেছি। এবার আমি শিউলির বিয়েটা দেবো কেমন করে? শিউলির জন্য আপনারা চিন্তা করবেন না সিদ্ধান্তটা। আপনারা অনুমতি দিলে শিউলির দায়িত্ব আমি নিতে চাই। তুমি কি বলছো ভাই? তুমি হ্যাঁ সিদ্ধান্তটা, শিউলিকে আমি ভালোবাসি আর শিউলিও আমাকে ভালোবাসে। এবার আপনারা অনুমতি দিলে বিয়েটা আমরা সেরে ফেলতে চাই। শিউলির দায়িত্ব নিতে চেয়ে তুমি আমার দায়িত্ব অনেকটা হালকা করে দিলে ভাই। কিন্তু এই মুহূর্তে যে আমি বড্ড অসহায়, তোমার মতো যোগ্য পাত্রের উপযুক্ত যৌতুক দেওয়ার সামর্থ্য তোমার নেই ভাই। ছি 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 ছি, আপনি কি বলছেন দাদা? আপনি কি বলছেন? শিউলিকে বিয়ে করবার জন্য আমি যৌতুক নেব? এটা ভাবাটাই তো অন্যায়। তোমার মতো ছেলেকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি ভাই। দিদি। তোমার মতো ছেলে যদি প্রতি ঘরে ঘরে থাকতো, তাহলে পূরণ প্রথা নামক সামাজিক ব্যাধিটা চিরতরে বিলুপ্ত হয়ে যেত। তোমরা বিয়ের জন্য প্রস্তুত হও ইন্দ্র, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা আমি সেরে ফেলতে চাই। বিয়েটা আমি সেরে ফেলতে চাই। আজ আমার কি আনন্দ হচ্ছে! এই আনন্দের মুহূর্তে ঠাকুরপো যদি আমাদের সঙ্গে থাকতো। জানো জানেন্দ্র, ঠাকুরপো আজ আমাদের ভুল বুঝি। জানি জানি দিদি, আমি সব জানি। অনেকক্ষণ আগে থেকে এসে দূর থেকে দাঁড়িয়ে তোমাদের সমস্ত কথা আমি শুনেছি। কিন্তু একটা কথাই ভেবে পাচ্ছি না, যে জয়ন্ত সিদ্ধান্ত তাকে দেবতা জ্ঞানে শ্রদ্ধা করতো, সে হঠাৎ এমন পাল্টে গেল কেন? জানি না তার হঠাৎ এমন পাল্টে যাওয়ার কারণ কি? এর পিছনে কি রহস্য থাকতে পারে? জানি না ভাই। আমি তো সবাইকে নিয়ে একটা সুখের সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই সুখের সংসার আজ ভেঙে খান খান হয়ে গেল। তবু মনে একটা সান্ত্বনা, ঠাকুরজির একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিদি, শিউলিকে দেখতে পাচ্ছি না কেন? শিউলি কি বাড়িতে নেই? না ভাই, তোমার দাদার মালিকের অসুস্থ ছেলেটাকে দেখাশোনা করার জন্য নার্সিং এর কাজ নিয়ে সেখানে গেছে। দুদিন বাড়ি ফেরেনি, আজ ঠিক বাড়ি ফিরে আসবে। আর বৌদি বৌদি, পরে দরজা জানলাগুলো সব বন্ধ করে দাও, ঘরগুলো সব অন্ধকার করে দাও। ওই ওই একটা দাঁড়ো বাবা দিকে ছুটে আসছে, আমাদের সংসারটাকে শেষ করে দেবে। কি হয়েছে তোমার? কি হয়েছে? কই কিছু হয়নি তো? তাহলে এমন আবল তাবল বকছো কেন? আসলে রাতে ঘুম হয়নি তো, তাই মাথাটা ভীষণ ধরেছে। তাই বড্ড ভয় লাগিয়ে দিয়েছিলে। যাক বৌদি, আমি ঘুমোবো। আমি এখন যাই বৌদি। এখনই এত ঘুম কিসের ভাই? ইন্দ্র আজ তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছে। আমি জানি সেই সুসংবাদটা শুনলে তোমার চোখের ঘুম একেবারে উড়ে যাবে, একেবারে। আমার জীবনে সুসংবাদ বলে কিছু আসবে না বৌদি, সবটাই দুঃখের সংবাদ। না শিউলি না, সমস্ত দুঃখকে পিছনে ফেলে এবার আমরা একসাথে সুখের সন্ধান করব। এই জানো তো শিউলি, আমাদের সম্পর্কটা সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এবার আমি চাই আমাদের শীঘ্রই বিয়েটা সেরে ফেলতে। না, তোমার শিউলি যা নষ্ট হয়ে গেছে, তোমার ধরা শিউলি আর তোমার পায়ে কখনো অঞ্জলি হতে পারবে না। কি হলো শিউলি, তুমি এমন দূরে সরে গেলে কেন? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শুধুমাত্র কয়েকটা দিন তোমার সঙ্গে টাইম পাস করার জন্য আমি ভালোবাসা নাটক করেছিলাম, আর সেটা তুমি সত্যি ভেবে নি একেবারে আমার দাদার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে গেছো। ইডিয়েট কোথাকার!
না শুনি না, না না না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। সেদিন তোমারই চোখে যে আমি আমার ভালোবাসার প্রতিচ্ছবি আমি দেখতে পেয়েছিলাম, কোথায় পেছনে ফিরে এলে আমার সেই ভালোবাসার প্রতিচ্ছবি, কোথায় হারিয়ে এলে আমার সেই রাশি রাশি স্বপ্ন। শোনে, সামান্য কয়েক হাজার টাকা মাইনে সস্তা কেন নেই, আমার সম্পর্কে সদাকর হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই, তাই তো তোমার ভালোবাসাকে আমি ফিরিয়ে দিলাম। না শিউলি না, তুমি তুই এতখানি নিষ্ঠুর হও না, তুমি আমাকে ফিরিয়ে দিও না শিউলি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তো তোমাকে বড্ড বেশি ভালোবাসি, আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি। হাত ছাড়া বলছি, হাত ধরে টানাটানি করলে আমি বাড়ির লোকজন দেখে দেখে বলবো তুমি আমার শ্লীলতা হানি করেছো। না! এখান থেকে আবার চলে যাও, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। বেশ, আমি চলেই যাচ্ছি। আমি বুঝতে পারিনি শুনি আমার প্রতি ভালোবাসাটা তোমার একটা নাটক ছিল, আর এও বুঝতে পারিনি যে আমার মতো একটা সস্তা কেরানিকে দিয়ে স্বপ্ন দেখানো যায়, কিন্তু তাকে দিয়ে কখনো ঘর বাঁধার স্বপ্ন পূরণ করা যায় না। তোমার জীবনের বুক ভরা ঘৃণাকে আমার জীবনের পরম প্রাপ্তি মনে করে আমি তোমার কাছ থেকে সারা জীবনের মতো চলে যাচ্ছি, আর কোনোদিন আমি তোমার সামনে এসে দাঁড়াবো না।